আসসালামু আলাইকুম সবাইকে। তো এইচএসসি 25 ব্যাচ তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতেছো। এই ভিডিওটা তোমাদের মডেল টেস্টের ফিজিক্সের যে ফার্স্ট পেপারের যে প্রথম 3টা চ্যাপ্টারের উপর তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে আসছো। এই 3টা চ্যাপ্টারের উপর সলিউশন ক্লাস। ঠিক আছে? সো চ্যাপ্টার 3টা কি ছিল? ভেক্টর ছিল, দ্যাট ইজ আমাদের চ্যাপ্টার 2, আমাদের চ্যাপ্টার 7 ছিল শর্ট সিলেবাসে যতটুকু আছে, এবং চ্যাপ্টার 10। এই 3টা চ্যাপ্টার আমাদের ছিল। তো এই 3টা চ্যাপ্টারে আমরা পরীক্ষা দিছি অলরেডি। তো পরীক্ষা দেওয়ার পর তোমাদের বেশ কিছু কনফিউশন থাকে বিভিন্ন কোয়েশ্চেনে। পাশাপাশি এই যে 3টা চ্যাপ্টার তোমরা পড়লা এবং দেখলা এবং পরীক্ষা দিলা, কি টাইপের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি 3টা চ্যাপ্টার থেকে হইতে পারে। আমাদের মডেল টেস্টে অলরেডি তোমরা কিছু পরীক্ষা দিছো বা কিছু প্রশ্ন সলভ করছো। এই প্রশ্নগুলোর আদলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন হইতে পারে, কোন কোন জায়গায় তোমাদের ভুল হয়, কোন কোন জায়গা তোমাদের একটু সতর্ক থাকা দরকার, সেগুলো নিয়ে আমরা মেইনলি ডিসকাস করব আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমি থাকছি, আমার নাম হচ্ছে আসির আঞ্জুম খান, পড়াশোনা করতেছি বর্তমানে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে, এইচএসসি 21 ব্যাচ। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব ফিজিক্স ফার্স্ট পেপারের একদম ফার্স্ট সলভ ক্লাসটা নিয়ে। সো সলভ ক্লাসটা আমরা খুব বেশি লেন্দি হবে না, জাস্ট আমরা কি পয়েন্টগুলো হচ্ছে গিয়ে দেখব। ঠিক আছে? এবং আমরা যেই প্রবলেমগুলো আজকে স্লাইডে রাখা হয়েছে, এই প্রবলেমগুলাই কিন্তু ঘুরে ফিরে হোপফুলি তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে, এবং এই প্রবলেমগুলোর আদলে তুমি যদি হচ্ছে তোমার প্রিপারেশনগুলো নাও, প্রিপারেশন ওয়েল কমপ্লিট। ওকে, তো চলো আমরা হচ্ছে গিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা শুরু করব ভাই এমসিকিউ দিয়ে। তো এমসিকিউতে আমাদের শুরুতেই কি আছে দেখো, ভেক্টরের একক ভেক্টর রিলেটেড একটা প্রবলেম। কি বলছে একটু দেখো। এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, বলছে ভেক্টর দ্বয়ের লব্ধির দিকে একক ভেক্টর বের করো। প্রথম কথা, তোমাকে এখানে লব্ধি বাইর করতে হবে, দেন লব্ধির দিকে একক ভেক্টর বাইর করতে হবে। লব্ধি তো সোজা, এ আর বি লব্ধি করো। লব্ধি কত আসবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই হচ্ছে ভেক্টরের লব্ধি। এখন লব্ধির একক ভেক্টর বাইর করতে বলছে, তো এই ভেক্টরটাকে তুমি তার মান দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে? মান দ্বারা এইভাবে তুমি ভাগ করে দিবা, তাইলে পরে তুমি আনসার পেয়ে যাবা। তাহলে লব্ধি বাই লব্ধির মান সমান সমান লব্ধির দিকে একক ভেক্টর। তাহলে লব্ধি কত ভাইয়া? মুখে মুখে করা যায়। 5 7 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ, এই পাশে আসবে হচ্ছে মাইনাস 7 j ক্যাপ, এই পাশে আসছে হচ্ছে 3 k ক্যাপ, 3 k ক্যাপ কাটাকাটি চলে যাবে। তাহলে নিচে এই দুইটার মান যদি তুমি বের করো, চলে আসবে 7√2। ক্যালকুলেশন করলে একক ভেক্টর আসবে i ক্যাপ মাইনাস j ক্যাপ ডিভাইডেড বাই √2। তাহলে দেখি কোনটার সাথে মিলে। খেয়াল করে দেখো, বি নাম্বার অপশনের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে। সো এইটা আমরা মাথায় রাখবো। অনেকেই তোমরা যেটা হবে না, অনেকে যেটা করবা না, সেটা হচ্ছে এই 7 7 7 যে আমি কাটাকাটি করে এটা লিখছি, অনেকে এটা লিখতে ভুল করে ফেলে, অথবা চোখের দেখে মাথার ভিতরে 7 7 ঘুরতেছে, ভুলেই সি অথবা ডি এগুলা দাগায় ফেলে। এইসব ভুল করা যাবে না ভাইয়া, সতর্কতা মেইন কথা। যা পারো তোমরা সবই সতর্ক থাকতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। দুটি ভেক্টরের স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের মান সমান হলে মধ্যবর্তী কোণ কত? দেখো ভাই, স্কেলার গুণ মানে কি? এ ডট বি। ভেক্টর গুণন মানে কি ভাইয়া? ভেক্টর গুণন মানে হচ্ছে এ ক্রস বি। কি বলছে ভাইয়া? এদের মান সমান। মান মানে কি ভাইয়া? ভেক্টরের পাশে দুইটা মডুলাস সাইন দাও, তাহলে এই মান চলে আসবে। এখন দেখো ভাইয়া, এ ডট বি এইটার মান কত হয় ভাইয়া? এ বি কস থিটা। এ ক্রস বি এটার মান কত হয় ভাইয়া? এ বি সাইন থিটা। অ্যাকচুয়ালি এ ডট বি এটা কোনো ভেক্টরই না, এটা নিজে একটা স্কেলার। এই স্কেলার ভ্যালুটা এ ক্রস বি এর মানের সমান, দ্যাট ইজ এ বি কস থিটা এ বি সাইন থিটার সমান। এ বি কেটে যাবে, বুঝতেই পারছো। এখানে যেটা থাকবে সাইন থিটা সমান কস থিটা, দ্যাট ইজ টেন থিটা চলে আসবে 1। সো থিটা চলে আসবে 45 ডিগ্রি, রেডিয়ানে করলে π/4। সো এই হচ্ছে গিয়ে তোমার ডি নাম্বার আনসার। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষায় আসার মতো প্রতি বছরে একবার করে কোনো না কোনো পরীক্ষায় এটা কিন্তু আসে। এরপরে দেখো, আদর্শ গ্যাসের খুবই সুন্দর, খুবই বিখ্যাত একটা প্রবলেম। কোন হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসায় বায়ু বুদবুদের আয়তন কত গুণ হয় ভাইয়া? 3 গুণ হয়। তাহলে হ্রদের গভীরতা কত? সিম্পলি দেখায় দিচ্ছি ভাইয়া, খেয়াল করো। লেটস, আমি তো ভাইয়া হ্রদ আঁকতে পারবো না। এই মনে করো আমাদের এই হচ্ছে কি একটা পানির পাত্র। ঠিক আছে? তো এই পানির পাত্রটা অবশ্যই কি দ্বারা পূর্ণ থাকবে ভাইয়া? পানি দ্বারা পূর্ণ থাকবে। দেই পানি দেই, পানি দ্বারা আমরা এটাকে ভর্তি করলাম। মনে করো ভাই এটাই হচ্ছে আমার হ্রদ। ঠিক আছে? ধরে নাও। তাহলে হ্রদের গভীরতা কত ভাইয়া? গভীরতা আমরা ধরে নিলাম হচ্ছে ভাইয়া এইচ। তাইলে এই হ্রদের তলদেশে কি ছিল ভাইয়া? একটা বেলুন ছিল। তো এই হচ্ছে কি হ্রদের তলদেশে বেলুন। এই বেলুনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। দেখা গেল কি, যখন এটা এই মুখে চলে আসছে বা হ্রদের একদম উপরিতলে চলে আসছে, তখন এই বেলুনটার আয়তন অনেক বেড়ে গেছে। সো আমরা ও যখন হ্রদের গভীরতায় ছিল, ওর আয়তনটাকে ধরতেছি ভাইয়া ভি ডাউন, আর ও যখন উপরিতলে চলে গেছে তখন ওর আয়তনটাকে আমরা ধরলাম ভি আপ। প্রশ্নে বলছে যে উপরিতলে আয়তন 3 গুণ হয়েছে, বাবলটার আয়তন 3 গুণ হয়েছে। সো এটা বেলুন বলতে পারো বা বাবল বলতে পারো, যাই বলো। তাহলে 3 গুণ মানে কি? নিচে আয়তন ছিল ভি ডাউন, এখন হয়ে গেছে 3 ইন্টু ভি ডাউন। ঠিক আছে? ভি আপ সমান 3 ইন্টু ভি ডাউন। এখন দেখো, এই আয়তন বাড়ার কারণ কি তোমরা সবাই জানো ভাইয়া, যে যখন সে উপরিতলে ছিল তখন বাতাস এর উপর কি দিতেছে ভাইয়া?
চাপ দিতেছে বেলুনের উপর, শুধুমাত্র কে চাপ দিতেছে ভাইয়া? বাতাস চাপ দিতেছে। সো এটা হচ্ছে আমাদের এয়ার প্রেসার কাজ করতেছে। বাট যখন সে পানিতে ছিল তখন কিন্তু ওর উপরে পানিও একটা চাপ দিচ্ছে, বাতাসও একটা চাপ দিচ্ছে। সো দুইটা চাপ কিন্তু ওর উপর কাজ করতেছে। সো ও যখন তলদেশে আছে তখন ওর উপর পি এয়ার বা এয়ার প্রেসার আছে, প্লাস পানির চাপ আছে, দ্যাট ইজ পি ওয়াটার আছে। এখন এই পানির চাপকে আবার কিন্তু ভাই ভেঙে লেখা যায়। তোমরা সবাই জানো যে ওয়াটার প্রেসার পি ডাব্লিউ, এটাকে আমরা লিখতে পারি ভাইয়া এইচ রো জি। ঠিক আছে, যেখানে এইচ হচ্ছে হ্রদের গভীরতা। তাহলে দেখো এই বেলুনটা সর্বনিম্ন তলে আছে, এইচ গভীরতা আছে, ওর উপর পানির চাপ হবে এইচ রো জি। রো হচ্ছে পানির ঘনত্ব। তাহলে সমান সমান দিয়ে লিখে দেই পি এয়ার প্লাস এইচ রো জি। তাহলে খেয়াল করে দেখো এই যে চাপটা, এটা হচ্ছে হ্রদের তলদেশে। তাহলে তলদেশে বা হ্রদের নিচে যেই চাপটা সেটাকে আমরা ধরে নিই পি ডাউন। ভাইয়া পি ডাউন কেন ধরলেন? কারণ এটা হচ্ছে তলদেশে, ডাউন অঞ্চলে। ডাউন অঞ্চলে আয়তন ভি ডাউন ধরছি, ডাউন অঞ্চলে প্রেসার পি ডাউন ধরছি। এখন আসো উপরিতলে। উপরিতলে প্রেসার পি আপ সমান সমান কত হবে ভাই? উপরিতলে শুধুমাত্র বাতাস চাপ দিতেছে, পি আপ সমান সমান হবে পি এয়ার। তাহলে দেখো নিচের তলে শুরুতে আয়তন চাপ জানি, উপরিতলে আয়তন চাপ জানি। এখন দেখো বেলুনটা নিচ থেকে উপরে উঠছে, তাপমাত্রা কোনো চেঞ্জ হয়েছে? তাপমাত্রা নিয়ে কোনো কিছু বলা নাই, মানে তাপমাত্রা ভাইয়া চেঞ্জ হয় নাই। আবার কোনো কিছু বলা নাই, দেখো বেলুনটা তুমি ফোটাও করো নাই, আবার বেলুনের ভিতরে গ্যাসও বড় নয়। তার মানে এই বেলুনের ভিতরে যে গ্যাসটা ছিল বা বুদবুদের ভিতরে যে গ্যাসটা ছিল, গ্যাসের পরিমাণের কোনো চেঞ্জ হয় না বা মূল সংখ্যা চেঞ্জ হয় না। তাহলে মূল সংখ্যা কনস্ট্যান্ট ভাইয়া, তাপমাত্রা কনস্ট্যান্ট। তাহলে এখানে কোন সূত্র খাটবে ভাইয়া? সবার প্রিয় বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলে ভাইয়া? শুরুতে চাপ আয়তন সমান শেষে চাপ আয়তন। তাহলে শুরুতে ও কই ছিল? পানির নিচের তলে ছিল। পানির নিচের তলে চাপ ছিল ভাইয়া পি ডাউন, উপরে নিচের তলে আয়তন ছিল ভাইয়া ভি ডাউন। তাহলে নিচের তলের চাপ আয়তন বা শুরুতে চাপ আয়তন হবে যখন উপরে চলে গেল উপরিতলের চাপ আয়তনের গুণফলের সমান, পি আপ ভি আপ সমান সমান পি ডাউন ভি ডাউন। এখন ভাইয়া সিম্পলি কি করে দিবা? মানটান বসায় দিবা। ঠিক আছে, চলো মানটান বসাই। পি আপ সমান কত ভাইয়া? পি আপ সমান সমান হচ্ছে ভাইয়া এয়ার প্রেসার। পি আপ হচ্ছে ভাইয়া এয়ার প্রেসার, এয়ার প্রেসার। তাহলে এয়ার প্রেসার এ হচ্ছে ভাইয়া পি এয়ার। ভি আপ কত ভাইয়া? ভি আপ আমরা লিখতে পারি ভি আপকে, ভি আপ সমান সমান 3 ভি ডাউন আমরা লিখতে পারি। তাহলে ভি আপের বদলে ভাই আমি এখানে লিখতে চাচ্ছি 3 ভি ডাউন, লিখে দিলাম। এখন ডান পাশে দেখো পি ডাউন কত ভাইয়া? পি ডাউন কিন্তু এই দুইটা প্রেসারের যোগফল, পি এয়ার প্লাস এইচ রো জি, এটার যোগফল। তাহলে এইখানে আমরা বসায় দিব ভাইয়া পি এয়ার প্লাস এইচ রো জি ইন্টু ভাইয়া ভি ডাউন। এখন দেখো আল্লাহর কি রহমত, লাঠির ভিতর শরবত। কি দেখো, ডান পাশ থেকে ভি ডাউন, ডান পাশ থেকে ভি ডাউন কাটা। তাহলে কাটলে পরে ভাইয়া জীবনে কি উপকার হইলো? এখন দেখো কাহিনী কিন্তু সিম্পল, কাহিনী কিন্তু সিম্পল। কি সিম্পল ভাইয়া একটু দেখো, কমলা কালার কন্টিনিউ করি। পি এয়ার ইন্টু ভাইয়া 3 সমান সমান পি এয়ার প্লাস এইচ রো জি। ঠিক আছে, এখন দেখো ভাইয়া এইচ রো জি, এইচ এর মান বাইর করতে হবে। ডান পাশে আছে 3 পি এয়ার, ডান পাশে আছে পি এয়ার। তাহলে কাটাকাটি করলে তুমি পাবা ভাইয়া 2 পি এয়ার সমান সমান পাচ্ছ তুমি ভাইয়া এইচ রো জি। এইখান থেকে তুমি পাবা এইচ সমান সমান 2 পি এয়ার, এয়ার প্রেসার ডিভাইডেড বাই রো জি। এখন দেখো ভাইয়া এইচ এর মান, এটাই তো তোমার লাগবে জানতে হবে, এয়ার প্রেসারের মান, রো এর মান, জি এর মান। মনে রাখবা যদি কোশ্চেনে কিছু বলা না থাকে অলওয়েজ ধরে নিবা পানিটা হচ্ছে বিশুদ্ধ পানি, এবং বিশুদ্ধ পানির ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে ভাইয়া 1000 কেজি পার মিটার কিউব। বুঝছো? বুঝছো? যদি কোশ্চেনে এয়ার প্রেসার দেওয়া না থাকে, বাতাসের চাপ দেওয়া না থাকে, অলওয়েজ ধরে নিবা পি এয়ার সমান সমান ভাইয়া 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাইলে ভাইয়া এই দুইটা ভ্যালু বসায় দাও, এই দুইটা ভ্যালু এখানে বসায় দাও। কত আসে দেখো, 2 ইন্টু এয়ার প্রেসার 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ঘনত্ব হচ্ছে 1000, জি এর মান হচ্ছে 9.8। ক্যালকুলেশন করো, কিছু একটা আনসার পাবা। ক্যালকুলেশন করো ভাইয়া, কিছু একটা আনসার পাবা। তাহলে আমরা একটু দেখে নিই কত আসে। আমার কাছে মনে হচ্ছে 20 এর আশেপাশে কিছু একটা আসবে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রতি বছর একবার করে আসে, যে কোনো পরীক্ষায়। 20.67 বি নাম্বার হচ্ছে আনসার। সো আনসারটা একটু লিখে দেই, 20.678 মিটার। বুঝছো? ঠিক আছে, আচ্ছা যাই, এই গেল। ওকে, এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন দেখো ভাইয়া আরেকটা নতুন অঙ্ক চলে আসছে। সেটা হচ্ছে ভাইয়া আমাদেরকে বলতেছে যে একক আয়তনে, তারের একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দ্যাট মিন্স এল দেওয়া আছে, এ দেওয়া আছে,
আর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, দ্যাট ইজ আমাদের স্মল এল দেওয়া আছে, আর একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে, তারের উপাদানে ইয়াং গুণাঙ্ক কত ভাইয়া সেটা বের করতে হবে। এখন এই টাইপের অঙ্ক ভাইয়া ফর্মুলা বেসড অঙ্ক। তো এই ফর্মুলা বেসড অঙ্ক কিভাবে করা যায়? একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাপ। তোমরা জানো যে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাকে আমি লিখেছি ইউ বার দিয়ে। সো ইউ বারের একটা সিম্পল ফর্মুলা তোমরা হচ্ছে সবাই আমরা মুখস্থ করি, সেটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটাই হচ্ছে কি বলতো ভাইয়া? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটাই কিন্তু হচ্ছে ভাই আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা। এখন দেখো, তোমাকে বের করতে হবে ওয়াই এর মান। তোমাকে বের করতে হবে কার মান? ওয়াই এর মান। সো সূত্রে তোমার কিন্তু ওয়াই থাকা লাগবে। এখন এক কাজ করি, আমরা সিম্পল ক্যালকুলেশন করি। ইউ বার সমান সমান হাফ ইন্টু পীড়ন কত ভাইয়া? এফ বাই এ। বিকৃতি কত ভাইয়া? এল স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন দেখো, এখানে এখন ওয়াই আসছে, আসে নাই, তাহলে কি করতে হবে? ওয়াই আনতে হবে। এক কাজ করো, তোমার কি কি ভ্যালু জানা আছে খেয়াল করে দেখো। এখানে তোমার এর মান জানা, স্মল এল জানা, ক্যাপিটাল এল জানা, কোশ্চেন দেওয়া আছে, এফ কোশ্চেনে দেওয়া নাই। তাহলে এক কাজ করো, এফটাকে উঠায় ফেলো। এফটাকে কি করবা তুমি? এফটাকে উঠায় ফেলবা, উঠায় অন্য কিছু বসাবা। তাহলে দেখো, ইউ বার সমান সমান এফটাকে উঠাও। এফ সমান কি লেখা যায় বলো তো? এফ সমান সমান তোমরা সবাই জানো, সেই ছোট্টবেলা থেকে এই চ্যাপ্টারে ফর্মুলা বেসড চ্যাপ্টার, মনে রাখবো অলওয়েজ। এফ সমান সমান লিখতে পারি ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। এটা সবসময় মাথায় রাখবা। তাইলে দেখো, এখন কিন্তু আমার জন্য কাজ সোজা। এফ এর বদলে কত লিখতে পারতেছি ভাইয়া? ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, নিচে থাকতেছে স্মল এল, আর বাদ বাকি যা আছে তা সুন্দর মতো বসায় দাও। এইখানে নিচে থাকতেছে হচ্ছে ভাইয়া একটা এ, একটা এ থাকতেছে, নিচে একটা কি থাকতেছে দেখো, একটা এ থাকতেছে, ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল থাকতেছে। ঠিক আছে, ঠিক আছে, ডান। এখন দেখো, একটা কাটাকাটি যাবে। কি কাটাকাটি যায় ভাইয়া? এই যে এ আর এ কাটাকাটি গেল। যদি কাটাকাটি যায় ভাইয়া, এখন কিন্তু তোমার কোয়েশ্চেনে ওয়াই আছে। কি আছে বলো তো? ওয়াই আছে। তাহলে ওয়াই যদি তুমি বের করে ফেলতে পারো, এখন তুমি দেখো ভাইয়া, হাফ ওয়াই থাকলো, ওয়াই থাকলো, আর কি আছে ভাইয়া? একটা স্মল এল আছে, একটা ক্যাপিটাল এল আছে এইখান থেকে, আর ডান পাশ থেকে আরেকটা স্মল এল আছে, একটা ক্যাপিটাল এল আছে। তাইলে দেখো, এইখান থেকে কিন্তু ওয়াই এর মান বের করা কোনো কি না বলো তো? ব্যাপারই না। তোমার সবকিছু ডাটা দেওয়া আছে, তোমার ক্যাপিটাল এল দেওয়া আছে, স্মল এল দেওয়া আছে, সব দেওয়া আছে। তুমি এখান থেকে ওয়াইটা বের করে নিতে পারবা। তাহলে ওয়াইটা কত আসবে ভাইয়া? ওয়াইটা আমরা কত আসে একটু সিম্পলি বের করে ফেলি। তাহলে ওয়াই যেটা আমাদের আসবে, আমরা যদি ডিরেক্টলি এইখান থেকে মানটা বসায় দিই, ওয়াই সমান সমান, দেখো ওয়াই তো আমার লাগবে, ওয়াই সমান সমান আসবে 2u বার, 2u বার। এইখান থেকে যাবে হচ্ছে ক্যাপিটাল এল স্কোয়ার, আর নিচে যাবে হচ্ছে স্মল এল স্কোয়ার। মান বসায় দাও, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 0.025 ইন্টু ক্যাপিটাল এল স্কোয়ার। ক্যাপিটাল এল কত? 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার বসানো যাবে না, 2 মিটার বসাইতে হবে। তাহলে এইখানে বসাই দিব 2 স্কোয়ার, নিচে বসাবো হচ্ছে স্মল এল স্কোয়ার। স্মল এলটা কত ভাই? স্মল এল হচ্ছে 10 টু দি পাওয়ার -6। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। 10 টু দি পাওয়ার -6 এর উপর কি করে দেবে? একটা স্কোয়ার মারি দিব। তাইলে এইখানে আমরা জানি ইয়াং গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। মান বসালেই আনসার, মান বসালেই কি আনসার। তাহলে চলো দেখি কত আসে। ওকে, আমার যেটা আনসার আসতেছে সেটা হচ্ছে ভাইয়া প্রথমটা, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা এই নাম্বারটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু একটু সময় নিয়ে সলভ করে দেখাইলাম। ঠিক আছে, এই গেল আমাদের একটা। এখন আসে এইটা, খুবই সোজা। কোনো একদিন হাইগ্রোমিটারে শুষ্ক বাল্বের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। অলওয়েজ মনে রাখবা, হাইগ্রোমিটারে দুইটা বাল্ব থাকে, একটা হচ্ছে শুষ্ক বাল্ব আর একটা হচ্ছে সিক্ত বাল্ব বা ভেজা বাল্ব, যাই বলো। সো এই হচ্ছে মনে করো আমাদের শুষ্ক বাল্ব। শুষ্ক বাল্বকে ড্রাই বাল্বও বলা হয়। ঠিক আছে, এখন ড্রাই বাল্বটা বাতাসে অবমুক্ত থাকে, তাহলে বুঝতেই পারতেছো এই ড্রাই বাল্বটা কিন্তু একটা থার্মোমিটার। তাহলে ও যেহেতু বাতাসে অবমুক্ত থাকে, তাহলে ও কার তাপমাত্রা মাপতেছে বলতো? আশেপাশের অঞ্চলের তাপমাত্রা মাপতেছে, বা আমাদের বাতাসের তাপমাত্রা মাপতেছে। সো বায়ুর তাপমাত্রাটাই মাপতেছে আমাদের ড্রাই বাল্ব থার্মোমিটার। তাইলে পরীক্ষায় যদি কোশ্চেন করা হয় যে শুষ্ক বাল্বের তাপমাত্রা অ্যাকচুয়ালি কোন তাপমাত্রা? বাতাসের তাপমাত্রা। সো মাথায় রেখো, ড্রাই বাল্ব বলি বা শুষ্ক বাল্ব বলি, যাই বলি না কেন, এটার যে তাপমাত্রাটা ভাইয়া, সেটা কিন্তু আমাদের কার তাপমাত্রা? বাতাসের তাপমাত্রা। আর এটার সাথে পাশাপাশি থাকে ভাই আমাদের একটা সিক্ত বাল্ব। সিক্ত বাল্বটা কই থাকে ভাইয়া? সিক্ত বাল্বের যে থার্মোমিটারের মাথাটা, থার্মোমিটারের মাথাটা ভাইয়া একটা পানির পাত্রে নিমজ্জিত থাকে।
পানির একটা পাত্রে নিমজ্জিত থাকে, এইরকম একটা পাত্রে নিমজ্জিত থাকে। তাইলে বুঝতেই পারতেছো যে এইখানে আমাদের এই সিক্ত বাল্ব থার্মোমিটার, এটাকে বলা ওয়েট বাল্ব, এই ওয়েট বাল্ব থার্মোমিটারটা কার তাপমাত্রা মাপতেছে? ও কিন্তু এই যে পানিতে নিমজ্জিত আছে এর আশেপাশের অঞ্চলের তাপমাত্রাটা মাপতেছে। সো স্বাভাবিকভাবেই এই জায়গাটা কিছুটা ঠান্ডা হয় এবং ওয়েট বাল্ব থার্মোমিটারের যে টেম্পারেচার থিটা 2, এটা কিন্তু আমাদের শুষ্ক বাল্ব থার্মোমিটারের যে টেম্পারেচার দ্যাট ইজ থিটা 1, এটার চাইতে কিছুটা কম হয়। সো তোমরা সবাই জানো, এখান থেকে ছোট করে আমি পড়ায় দিচ্ছি, সেটা হচ্ছে সবাই জানো থিটা 2 ইজ লেস দেন থিটা 1। ঠিক আছে, থিটা 1টা কি ভাই? এটা হচ্ছে আমাদের ড্রাই বাল্ব থেকে পাওয়া টেম্পারেচার, আর আমাদের থিটা 2টা কি ভাই? এটা হচ্ছে আমাদের ওয়েট বাল্ব থেকে পাওয়া টেম্পারেচার। এবং তোমরা সবাই জানো এদের থেকে কিন্তু আমরা শিশিরাঙ্ক দ্যাট ইজ থিটা বের করতে পারি। ফর্মুলা হচ্ছে জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2, যেখানে থিটা 1 হচ্ছে ভাই আমাদের ড্রাই বাল্ব টেম্পারেচার, থিটা 2 হচ্ছে আমাদের ওয়েট বাল্ব টেম্পারেচার, আর থিটাটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। এখন দেখো এইখানে শিশিরাঙ্ক বের করতে বলছে দ্যাট ইজ থিটা, এবং আমাদের এখানে গ্লেসিয়ারের উৎপাদক হচ্ছে জি, মান দেওয়া আছে 1.6। সিক্ত বাল্বের টেম্পারেচারটা হচ্ছে আমরা দেখছি থিটা 2 দেওয়া আছে 27, শুষ্ক বাল্বের টেম্পারেচার দেওয়া আছে থিটা 1 35। সো মান বসালেই আনসার, চলো মানটা বসাই। একটা 27, একটা 35, আর একটা হচ্ছে ভাইয়া 1.6, থিটা আসবে 35। হালকা ভুল হয়েছে ভাইয়া ফর্মুলাটা, এইখানে একটু কারেকশন, এটা চলে আসবে থিটা সমান সমান থিটা 1 মাইনাস, ঠিক আছে, থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। চলো দেখি 35, ঠিক আছে, মাইনাস 1.6 ইন্টু 35 মাইনাস 27। সো এই হচ্ছে কি আমাদের আনসার। কত আসে দেখি? অবশ্যই ডিগ্রি সেলসিয়াস আসবে, 22.2। দ্যাটস ইট, ঠিক আছে। এগুলা কিন্তু দেখো খুব ফ্রিকোয়েন্ট পরীক্ষা আসে। ওকে, মানে এই টাইপের এমসিকিউ গুলো হচ্ছে টেমপ্লেট এমসিকিউ, মানে পরীক্ষা আসবে। দেখো বলতে না বলতে নদী নৌকা স্রোত কি বলছে দেখো, স্রোতের বেগ আমরা জানি এটা ইউ, স্রোতের বেগের সাথে √2 গুণ বেগে সাঁতার কেটে একজন সাঁতারু, তাহলে সাঁতারুর বেগকে আমরা ধরি ভি, তাহলে ভি সমান সমান কত? স্রোতের বেগে √2 গুণ দ্যাট ইজ ভি সমান সমান ইউ ইন্টু √2 দ্যাট ইজ √2 ইন্টু ইউ। গেল। এরপরে দেখো নদীর অপর পারে গিয়ে পৌঁছায় কি বলছে ভাইয়া? নদীর অপর পারে গিয়ে পৌঁছায়, এটা কিন্তু কি পয়েন্ট। এখন বলছে দেখো সোজা অপর পারে গিয়ে পৌঁছালে সাঁতারু স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দেয়। সবসময় মনে রাখবা ভাইয়া, মনে করো আমাদের এই হচ্ছে গিয়ে স্রোতের বেগ, এই হচ্ছে গিয়ে নৌকা বা সাঁতারুর বেগ ভি, তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা। যদি আলফাটা এমন হয় যেন ইউ আর ভি এর লব্ধি বেগ থাকে একদম লম্ব বরাবর, যেন আমাদের সাঁতারু তার যাত্রা শুরু করলো মনে করো পি বিন্দু থেকে, ঠিক যাত্রা শেষে সে নদীর অপর পারে কিউ বিন্দুতে পৌঁছায় গেল, তাহলে তার গতিপথটা হচ্ছে লম্ব বরাবর বা লব্ধি বেগটা হচ্ছে লম্ব বরাবর। এই ধরনের ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালু আমরা বলে দিতে পারি ইউ এবং ভি এর মাধ্যমে। আলফাটা হয় ভাইয়া cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ক্যালকুলেশন করো, এখানে মানটা বসায় দাও। এখানে ইউ ভি কোনোটারই মান দেওয়া নাই, কিন্তু একটা সাপেক্ষে আরেকটা বলা আছে। ইউ এর জায়গায় ভি এর জায়গায় লিখতে পারি আমরা √2 ইন্টু ইউ। তাহলে দেখো ভাইয়া ইউ কাটা যাবে, ভিতরে থাকবে cos ইনভার্স মাইনাস 1/√2। ক্যালকুলেশন করলে আনসার আসবে 135 ডিগ্রি। ঠিক আছে। নদী নৌকার আরেকটা বিখ্যাত প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার আগে ভাইয়া সহজভাবে বলে নিই নদী নৌকার বিখ্যাত দুইটা কন্ডিশন। একটা হচ্ছে ভাইয়া সর্বনিম্ন দূরত্ব, আরেকটা হচ্ছে ভাইয়া সর্বনিম্ন সময়। খুবই ফেমাস দুইটা টপিক। এই দুইটা টপিকের ক্ষেত্রে যেই জিনিসটা মুখ্য মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ইউ আর ভি এর মধ্যে কোণ, যেটা আলফা। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আলফা এর ফর্মুলা আমরা দেখে আসছি cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, আর সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলফা মনে রাখবো অলওয়েজ 90 ডিগ্রি। দ্যাট ইজ সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাদের নৌকাটা চালাইতে হয় ভাইয়া, এই হচ্ছে স্রোতের বেগ ইউ, এই হচ্ছে নৌকার বেগ ভি, আমাদের লব্ধি বেগ আমরা যদি পি বিন্দু থেকে যাত্রা করি সোজা লম্ব বরাবর হয় লব্ধি বেগ ডাব্লিউ। তার মানে নদীর ঠিক অপর পারে গিয়ে আমরা পৌঁছাইতে পারি, ঠিক আছে, এমন ভাবেই নৌকা চালানো হচ্ছে। সো দেখো পি বিন্দু থেকে যাত্রা করে কই পৌঁছায় গেছে কিউ বিন্দুতে, মধ্যবর্তী কোণটা ভাইয়া এখানে আলফা, আলফার এই ভ্যালুটাই ভাইয়া cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন খেয়াল করে দেখো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কি হয়, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে যেটা হবে ভাইয়া আলফার মানটা হবে 90, তার মানে স্রোতের বেগটা অলওয়েজ ডান দিক বরাবর ইউ, তাহলে নৌকার বেগ বা সাঁতারুর বেগ হবে ভি, তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা হবে 90।
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের নৌকাটা পার হবে বা সাঁতারু পার হবে, তার লব্ধি বেগ থাকবে ইউ আর ভি এর মাঝামাঝি, এই বরাবর সে পাড়ি দিবে। যাই হোক, এই ক্ষেত্রে যখন ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তখনই কিন্তু আমাদের সর্বনিম্ন সময় নৌকা পাড়ি দিতে পারবে। তাহলে এই কি ইনফরমেশনগুলো জানা থাকা ভালো, সিকিউতে কাজে লাগবে। ঠিক সোজাসুজি রওনা দিলে সর্বনিম্ন সময় নদী পার হইতে পারবে, কথা কি শুদ্ধ, কথা কি সত্য কিনা? ঠিক সোজাসুজি রওনা দিলে সর্বনিম্ন সময় নদী পার হইতে পারবে। দেখো এখানে সোজাসুজি রওনা দেওয়া বলতে কি বোঝানো হচ্ছে, সোজাসুজি রওনা দেওয়া বলতে বোঝানো হচ্ছে সাঁতারু সাঁতারু লম্বভাবে বা স্রোতের দিকের সাথে লম্বভাবে রওনা দিছে। তাহলে এখানে সোজাসুজি রওনা দেওয়া বলতে এখানে ভি এর ডিরেকশন বোঝানো হচ্ছে। সো এটা কিন্তু সত্য, ভি এর ডিরেকশন যদি লম্বভাবে হয়, সোজাসুজি লম্বভাবে হয়, দ্যাট ইজ এই যে ভি এর ডিরেকশন যদি এরকম সোজাসুজি লম্বভাবে হয়, তাহলে কিন্তু সে সর্বনিম্ন সময় নৌকা পাড়ি দিতে পারে। সর্বনিম্ন পথে পাড়ি দিলে সর্বনিম্ন সময় নদী পাড়ি দিবে, কথা কিন্তু ভুল। সর্বনিম্ন পথে নদী পাড়ি দেওয়ার কন্ডিশন হচ্ছে একরকম, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, আর সর্বনিম্ন সময় নদী পাড়ি দেওয়ার কন্ডিশন হচ্ছে আলফা সমান সমান 90। সো দুইটা কিন্তু সেম না, সো এই কথাটা রং। এট এ টাইম দুইটা ঠিক হইতে পারে না। ঠিক সোজাসুজি রওনা দিলে সর্বনিম্ন পথে নদী পার হবে, এটাও কিন্তু আমাদের কি কথা বলতো, এটাও কিন্তু আমাদের ঠিক কথা না। ঠিক সোজাসুজি রওনা দিলে আমরা দেখছিলাম সর্বনিম্ন সময় নদী পার হওয়া যায়, ঠিক আছে, ঠিক সোজাসুজি রওনা দিলে সর্বনিম্ন সময় নদী পার হওয়া যায়। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি আমাদের অপশন কিন্তু এখানে শুধুমাত্র রোমান সংখ্যা 1। তবে বোর্ডে কিন্তু সাধারণত যেটা দেখা যায়, তোমাদেরকে রোমান সংখ্যা 2টা করে দিবে, নাহলে এরকম 3টা করে দিবে। সো অনেকেই যেটা দেখা যায়, একটা অপশন যদি তুমি বাদ দিতে পারো, বাকি দুটো অটোমেটিক আনসার হয়ে যায়। সো এটা একটা চোরা বুদ্ধি শিখাই দিলাম। এখন দেখো ভাই, একটা তারের পয়সনের অনুপাত দেওয়া আছে, দ্যাট ইজ সিগমা দেওয়া আছে, দৃঢ়তার গুণাঙ্ক দেওয়া আছে, দ্যাট ইজ আমাদের এইখানে দৃঢ়তার গুণাঙ্ককে আমরা ইটা দিয়ে প্রকাশ করি, তারের ইয়াং গুণাঙ্ক কত সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের এটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, এটা বলছে তার ইয়াং গুণাঙ্ক বের করো। তো এগুলার ভিতরে কিন্তু একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা হচ্ছে y সমান সমান তোমরা জানো 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। এটা দেখবা তোমরা ইসাক স্যারের বইতে ছিল, ঠিক আছে, অনেকেই আমরা এটা স্কিপ করে চলে যাই বা মুখস্থ রাখার মতো ফর্মুলা। সো এটা কিন্তু এই টাইপের কয়েকটা 2-3টা ফর্মুলা আছে, একটু মনে রাখো, হয়তো আমাদের সচরাচর কম কাজে লাগে, বাট পরীক্ষা বাই এনি চান্স দিয়ে দিতে পারে। তাহলে এইখান থেকে আমরা ইয়ং গুণাঙ্ক y বাইর করতে পারবো। 2 ইন্টু এটা কত ভাইয়া, এটা হচ্ছে আমাদের 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার কত 11 ইন্টু 1 প্লাস সিগমা কত, সিগমা হচ্ছে ভাইয়া 0.38। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে হোপফুলি তুমি সি নাম্বারটা আনসার পাবা, দ্যাট ইজ 5.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমরা আসি পরের অঙ্ক। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হইলে তাদের মধ্যে সম্পর্ক বের করতে বলছে। লম্ব হইলে তো সোজা, আই ক্যাপ আই ক্যাপ গুণ করো, 5 দুগুণে 10, জে ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ কিন্তু নাই, দেখো এতে জে ক্যাপ আছে, বিতে জে ক্যাপ নাই। সো জে ক্যাপ গুলা গুণ করলে পাবা তুমি 0, কে ক্যাপ গুলা গুণ করো 3, আর হচ্ছে মাইনাস এম গুণ করলে আসবে হচ্ছে -3m। তাহলে আই ক্যাপ গুণ করে পাচ্ছে হচ্ছে 5 ইন্টু 2, জে ক্যাপ গুণ করে পাচ্ছে হচ্ছে 0, কে ক্যাপ গুলা গুণ করে পাচ্ছে হচ্ছে -3m। সো এই পুরাটা আসবে, ডট গুণফল আসবে 0। সো 10 - 3m সমান সমান আসতেছে 0। সো এইখান থেকে তুমি পাবা ভাইয়া m সমান সমান 10/3। সো দ্যাটস দ্য আনসার, 10/3। ওকে, ঠিক আছে, ঠিক আছে না? ওকে, নাইস। এখন দেখো খুবই ইজি এমসিকিউ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত আমারে বলো। আই ক্যাপ ক্রস জে ক্যাপ এইটা কি জিনিস ভাই, এটা হচ্ছে আই জে, এটাকে করলে পাবে কে। এখন কে ক্যাপের সাথে কাকে ক্রস করতে হবে, জে ক্যাপকে। এখন বলো কে ক্যাপ ক্রস জে ক্যাপ এটা কত আসবে, তোমরা সবাই জানো এটা আসবে মাইনাস আই ক্যাপ। আনসার আসবে ডি, মাইনাস আই ক্যাপ। ওকে, এবার পয়সনের অনুপাত কোনটা অসম্ভব, পয়সনের অনুপাত বইয়ে লেখা আছে দেখবা -1 থেকে 0.5 পর্যন্ত বিস্তৃত। তাহলে দেখি রেঞ্জের বাইরে কোনটা, পেয়ে গেছি, নিচে তাকাতে ডি -1.5। ঠিক আছে, এখন দেখো এইটা কি বলছে দেখি, জে ক্যাপ আর কে ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। মনে রাখবা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করার এত চিন্তা করার দরকার নাই, তাদেরকে ডট গুণন করো, ডট গুণফলটা দেখো কত আসে। জে ডট কে, এটাকে ডট গুণন করলে কত আসবে, কত আসবে ভাইয়া, জে ডট কে কে ডট গুণন করলে পাবো ভাইয়া 0। ঠিক আছে, জে ডট কে কে ডট গুণন করলে পাবো ভাইয়া 0। এরপরে দেখো জে ডট জে কে ডট গুণন করলে পাবা তুমি 1, তাহলে এদের ডট গুণফল আসতেছে কত
1। এখন এদেরকে দুইটা ভেক্টর হিসেবে চিন্তা করো, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর। এদের ডট গুণফল কত পাচ্ছি ভাইয়া? 1 পাচ্ছি। ডট গুণফল কত পাচ্ছি ভাইয়া? 1 পাচ্ছি। বলছে এদের মধ্যবর্তী কোণ বের করতে। এখন বলো এদের মধ্যবর্তী কোণ তাহলে কত হওয়া উচিত? মধ্যবর্তী কোণ বের করার একটা ফর্মুলা আছে। দুইটা ভেক্টর যদি জানা থাকে, মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা হচ্ছে থিটা সমান সমান cos ইনভার্স, উপরে যাবে হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল, নিচে যাবে হচ্ছে দুইটা ভেক্টরের মানের গুণফল। এখন দেখি দুইটা ভেক্টরের মান কত। এ ভেক্টর এটা হচ্ছে জে ক্যাপ, জে ক্যাপের মান হচ্ছে 1। বি ভেক্টর এটা হচ্ছে কে ক্যাপ প্লাস জে ক্যাপ, এটার মান হবে ভাইয়া √2। তাইলে একটার মান হচ্ছে 1 আর একটা √2, তাহলে বসায় দাও। cos ইনভার্স ডট গুণফল ভাইয়া কত? দুইটার 1, আর দুইটা ভেক্টরের মানের গুণফল কত? একটা 1 আর একটা √2। এই পাপ হয়ে যাবে ভাইয়া √2। মান বসাইলে আনসার 45 ডিগ্রি। ওকে, আচ্ছা এরপরে এইটা দেখি ভাইয়া কি বলছে। একটা উদ্দীপকের কোশ্চেন। ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। F1 এবং F2 ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত? দেখো কত কিছু দিছে, অথচ জানতে চাইছে লব্ধির মান কত। তাহলে দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে ভাইয়া, এই যে নৌকাটারে এই দিকে একটা গুণ দিয়ে টানা হচ্ছে F1 বলে, এই দিকে আরেকটা গুণ দিয়ে টানা হচ্ছে F2 বলে। দুইটা লব্ধি হবে ভাইয়া, ধরে নিলাম F নেট। এদেরকে যোগ করে দাও, আই ক্যাপ জে ক্যাপ আকারে আছে। আই ক্যাপ গুলা যোগ করলে পাবা তুমি 5 আই ক্যাপ, জে ক্যাপ গুলাকে যোগ করলে পাবা তুমি 5 জে ক্যাপ, কে ক্যাপ গুলাকে যোগ করলে পাবা তুমি ভাইয়া 8 কে ক্যাপ। এখন ভাইয়া তোমারে বলছে এদের মান বাইর করো। মান তাহলে কত আসবে ভাইয়া? সুন্দর মতো রুট করো। 5 এর স্কয়ার 25, 5 এর স্কয়ার 25, 8 এর স্কয়ার 64, 50 50 64 আসবে ভাইয়া 114 রুট ওভার। ক্যালকুলেশন করলে কত আসে দেখো, 114 10.67, 10.67, 10.67। ঠিক আছে না? ওকে নাইস। সো দুইজন দুই দিকে টানতেছিল, লব্ধি করলাম, লব্ধি করে পাইলাম হচ্ছে ভাইয়া 10.67। এমসিকিউ দেখো, কিছু এমসিকিউ খুবই ছোট, কিছু এমসিকিউ আবার বড়। কোন স্থানে হাইগ্রোমিটারে সিক্ত বাল্বের তাপমাত্রা ওই স্থানে বায়ুর তাপমাত্রা সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান কত? শোনো, বায়ুর তাপমাত্রা মানে হচ্ছে ভাইয়া শুষ্ক বাল্ব বা ড্রাই বাল্বের টেম্পারেচার। সো কখন ড্রাই বাল্বের টেম্পারেচার আর ওয়েট বাল্বের টেম্পারেচার সমান হবে? তোমাদেরকে একটু বলি, অলরেডি বলতেছিলাম যে আমাদের যে ওয়েট বাল্বটা ছিল, ওয়েট যে বাল্বটা ছিল ভাইয়া, এই ওয়েট বাল্বটা মনে করো এইরকম ওয়েট বাল্বটা ছিল। এটার একটা নিডেল আমাদের বা সুই, যেটা থার্মোমিটারের সুইটা পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে। তো এখানে যে ঘটনাটা হয়, বাতাসে যখন রিলেটিভ হিউমিডিটি বা আর্দ্রতা অনেক বেশি থাকে, আর্দ্রতা কি থাকে? অনেক বেশি থাকে, তখন বাতাস অলরেডি জলীয় বাষ্প দ্বারা পূর্ণ, বাতাসে অলরেডি বাষ্প অনেক বেশি আছে। তখন হয় কি, এই পানিটা আর বাষ্পীভূত হওয়ার সুযোগ পায় না। এই পানিটা তখন কি হয় না? বাষ্পীভূত হওয়ার সুযোগ পায় না, অর্থাৎ পানির বাষ্পায়ন হয় না। এখন মজার ব্যাপার হচ্ছে, পানি যদি বাষ্পীভূত হইতো তাইলে সে এই থার্মোমিটারের আশেপাশের এই পরিবেশগুলা থেকে কি করতো ভাইয়া? তাপ শোষণ করতো বা সুপ্ত তাপের জন্য প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতো। তখন এই আশেপাশের পরিবেশের তাপমাত্রা কি হইতো ভাইয়া? তাপমাত্রা কমে যাইতো। আর এই কারণে আমাদের যে ওয়েট বাল্বটা ছিল, সেটার টেম্পারেচার আমরা দেখছিলাম শুষ্ক বাল্বের টেম্পারেচারের চেয়ে কম হয়। কিন্তু যেহেতু এমন একটা পরিবেশে আমি কল্পনা করতেছি যেখানে আমাদের আর্দ্রতা কি বলতো, আর্দ্রতা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে পানির বাষ্পায়ন কি হয় ভাইয়া? অনেক কমে যায়। পানির বাষ্পায়ন কি হয়? অনেক কমে যায়। এখন পানির বাষ্পায়ন যদি অনেক কমে যায়, তাইলে মনে রাখবা, তাইলে কিন্তু পানি তার আশেপাশের পরিবেশ থেকে আর তাপ শোষণ করবে না বা সুপ্ত তাপ গ্রহণ করে সে বাষ্পীভূত হতে চাইবে না। যেহেতু সে আশেপাশের পরিবেশ থেকে সুপ্ত তাপ গ্রহণ করতেছে না, তার মানে আশেপাশের পরিবেশ ঠান্ডা হওয়ারও সুযোগ পাচ্ছে না, অর্থাৎ আশেপাশের পরিবেশের তাপমাত্রা কমার কোনো সুযোগ থাকতেছে না। ওয়েট বাল্ব বা সিক্ত বাল্বের তাপমাত্রা তখন কিন্তু কমতেছে না। ওয়েট বাল্ব বা সিক্ত বাল্বের তাপমাত্রা তখন কিন্তু শুষ্ক বাল্বের তাপমাত্রা সমানই থেকে যাবে। দ্যাট মিন্স তখন কিন্তু θ1 সমান সমান কি থেকে যাবে ভাইয়া? θ2 থেকে যাবে, যদি এই ঘটনা ঘটে, আর্দ্রতা অনেক বেশি থাকে, বাষ্পায়ন কম হয়। এখন বলো, আর্দ্রতা বাড়তে 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 হাইয়েস্ট কত হইতে পারে? 100%। অর্থাৎ 100% আর্দ্রতায় ভাইয়া θ1 কত হয়ে যায়? θ2 হয়ে যায়। ঠিক আছে, শুষ্ক বাল্ব বা সিক্ত বাল্বের মধ্যে তাপমাত্রার কোনো ডিফারেন্স থাকে না। সো আনসার হবে ভাইয়া ডি। ঠিক আছে, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন। এখন দেখো ভাইয়া, এখানে কি বলছে? প্রসারণে কৃত কাজ কত? এই ধরনের অঙ্ক দেখা মাত্র আনসার করব। প্রসারণে কৃত কাজ কি কি আছে? ওয়াই দেওয়া আছে, ক্যাপিটাল এল দেওয়া আছে, এ দেওয়া আছে, স্মল এল দেওয়া আছে। কৃত কাজের ফর্মুলা কি ভাইয়া? ডাব্লিউ সমান সমান হাফ ওয়াই বাই এ এল ইন্টু স্মল এল স্কোয়ার। এটাই তো ফর্মুলা নাকি? এখন
এই ফর্মুলা কি করতে হবে, মান টান বসায় ক্যালকুলেশন করতে হবে। চলো ক্যালকুলেশন করি। হাফ ইন্টু ওয়াই কত ভাইয়া, ওয়াই হচ্ছে 2 ইন্টু 10⁻11, এ কত 10⁻⁻4, তারপরে নিচে কি আছে ক্যাপিটাল এল 1 মিটার, স্মল এল স্কোয়ার, স্মল এল কিন্তু 2 সেন্টিমিটার, বসাইলে হবে না, 0.02 বসাইতে হবে, স্কোয়ারও দিতে হবে। তাহলে ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেটরে করে, আমি মুখে করা ট্রাই করি। হাফ 2 কাটা, এখানে আছে 0.02 স্কোয়ার মানে 4 ইন্টু 10⁻⁻4। সো ক্যালকুলেশন করলে আসবে 4 ইন্টু 10⁻3, 4 ইন্টু 10⁻3 জুল। আমি যদি ভুল না করি ক্যালকুলেশনের মাধ্যমে ভাইয়া অ্যান্সারটা আসবে 4 ইন্টু 10⁻3 জুল। ঠিক আছে, এরপরে দেখি ভাইয়া, এরপরে আমরা চলে আসলাম আমাদের সৃজনশীল কোয়েশ্চেনে। আমরা বেশ কিছু কোয়েশ্চেন এমন ভাবে রাখার চেষ্টা করছি যেন তোমার অল আউট কভার হয়। ঠিক আছে, সো দেখি কি বলা হয়েছে ভাইয়া। দেখি, প্রথমেই বলা হয়েছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, তিনটা ভেক্টর দেওয়া আছে, ইনফ্যাক্ট তিনটা ভেক্টর রাশি, এ ভেক্টর বরাবর সি ভেক্টরের উপাংশ বের করো। এই টাইপের কোয়েশ্চেন দুই ভাবে আসতে পারে, একটা বলতে পারে লম্ব অভিক্ষেপ বের করো, আরেকটা হচ্ছে উপাংশ বের করো। সো আমরা প্রথমে উপাংশ বের করা নিয়ে কাজ করি। একদম সহজ ভাষায় বলে দিই যে তোমাকে বলছে এ বরাবর সি এর উপাংশ কত। প্রথমেই তোমাকে মনে রাখতে হবে যার উপাংশ তার cos থিটা, যার উপাংশ বা লম্ব অভিক্ষেপ বের করতে বলবে তাকে cos থিটা করে দাও, তাহলে বের করবা কত, সি cos থিটা। এখন এখানে কাজ শেষ হয় নাই, তোমার কি বলছে, উপাংশ বের করতে বলছে। উপাংশ একটা কি রাশি ভাইয়া, উপাংশ এই টাইপের অঙ্কের জন্য উপাংশটাকে মনে মনে ধরে নাও, বা আমরা একদম বিশুদ্ধভাবে চিন্তা করি এটা হচ্ছে একটা ভেক্টর। সো এই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে বলেই দিছে, এটা হচ্ছে এর দিকে ডিরেকশন। তাইলে তোমাকে শুধু মান বের করতে হবে না, ডিরেকশনটা দেখাইতে হবে। ডিরেকশন দেখার জন্য আমরা কি ভেক্টর ইউজ করি, একক ভেক্টর ইউজ করি। এখন একক ভেক্টরটা কিরকম হবে, যার দিকে তার সেই বরাবর একক ভেক্টর। কোন বরাবর ভেক্টরের উপাংশটা আছে, এ বরাবর, তাহলে আমাকে এখানে কার একক ভেক্টর নিতে হবে, এর একক ভেক্টর নিতে হবে। তাহলে উপরে যাবে হচ্ছে ভাইয়া এ ভেক্টর, নিচে যাবে হচ্ছে ভাইয়া এ ভেক্টরের মান, দ্যাট ইজ আমি এ ভেক্টরের একক ভেক্টর বসায় দিলাম। তাহলে এখন দেখো এখান থেকে আমি একটা কারুকাজ করবো, আমার কিন্তু সূত্র মুখস্থ নাই। দেখো সি তো সি এর জায়গায়, এখন cos থিটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, cos থিটা কার কার মধ্যবর্তী কোণ ভাইয়া, cos থিটা কিন্তু ভাই আমাদের এ আর সি এর মধ্যবর্তী কোণ। তুমি বলবা ভাই কিভাবে বুঝলেন, খেয়াল করো, এই হচ্ছে কি ভাই আমাদের এ ভেক্টর, এই হচ্ছে ভাই আমাদের সি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত ভাই, যে থিটা। তাহলে তোমাকে কি বলছে বলো তো, তোমাকে বলছে হচ্ছে এই এ এর ওপর সি এর উপাংশটা বের করো, মানে এতটুকু বাইর করো। তাহলে এই যে মধ্যবর্তী কোণটা থিটা বলেই তো তুমি এইটুকুকে সি cos থিটা বলতেছো, তাই না? তাহলে এইখানে বুঝতেই পারতেছো cos থিটাকে তুমি কি লিখতে পারো ভাইয়া, cos থিটাকে সাজায় গুছায় তুমি একটা জিনিস লিখতে পারো, যেহেতু এটা আমাদের এই মধ্যবর্তী কোণ আর কি, মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলে cos থিটার বদলে আমি লিখতে পারি উপরে দুইটা ভেক্টরের ডট গুণফল, নিচে হচ্ছে দুইটা ভেক্টরের মানের গুণফল। ঠিক আছে, আর এইখানে ভাইয়া কি আসতেছে, উপরে হচ্ছে এ ভেক্টরটা লিখতে পারতেছি, ডান পাশে দেখো গুণ আকারে কি আছে, উপর আছে এ ভেক্টর, নিচে আছে এ ভেক্টরের মান। এখন দেখো এখানে তোমার সুন্দর কাটাকাটি যাবে, দুইটা সি কেটে যাবে, এই সি কাটলা এই সি কাটা, তাহলে কি থাকলো এ ডট সি, এইখানে একটা এ ডট সি থাকলো, নিচে কি থাকতেছে, এইখানে একটা এ ভেক্টরের মান থাকতেছে, এখানে একটা এ ভেক্টরের মান থাকতেছে, দুইটা এ ভেক্টরের মান গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার। আর এই পাশে একটা কি থাকতেছে দেখো তো, একটা এ ভেক্টর থাকতেছে, এই হচ্ছে এ ভেক্টর। তাইলে কারো কারো যদি অনেকেরই সূত্র ভুলে যাও, সূত্র ভুলে গেলে প্যারা খাওয়ার কোনো কারণ নেই, এইভাবেও কিন্তু তুমি আগে আগে মনে রাখতে পারো। এখন ভাই বাকি অঙ্ক সোজা, ডট করবা, এ আর সি কে ডট করি, আগে মানগুলো বাইর করি। তাহলে এ ভেক্টর এটার মান কত ভাইয়া, √81, 25, 106, 107, √107। সি ভেক্টরের মান কত ভাইয়া, সি 9, 14, 15, √15, না 9, 13, √14। ঠিক আছে, 9, 13, হ্যাঁ ঠিক আছে 14। তাই মান বের করে ফেলছে। এখন এ ডট সি বাইর করি ভাইয়া, এ ডট সি অত দূর না যাই, এখান থেকে বাইর করে দিই। আই ক্যাপ গুলা গুণ করো, এই পাশে আছে 5, এই পাশে আছে 3, 5 আর 3 গুণ করলে পাবো 15, এই পাশে আছে -9, এই পাশে আছে 2, -9 আর 2 গুণ করলে পাবো -18, এই পাশে আছে 1, এই পাশে আছে, এই যে এইখানে দেখছো খেলা ঘুরাই দিছে। এই ডট গুণন করার সময় আমিও এই মাত্র ভুল করতে নিয়েছিলাম, দেখো এই ভুল কিন্তু করা যাবে না। সুন্দর মতো দেখো আই ক্যাপ জে ক্যাপের সিকোয়েন্স উল্টায় দিছে। সো এই যে আমি যে মুখে মুখে না করে করতেছিলাম, আই ক্যাপ ঠিক আছে 5, 3, 15, যে ক্যাপ গুলা কিন্তু চেঞ্জ করছে। এইখানে যে ক্যাপের সহগ হচ্ছে -9, আর এইখানে যে ক্যাপের সহগ মাঝখানে না দিয়ে সাইডে দিছে, যে ক্যাপের সহগ এখানে 1।
সো -9 আর 1 গুণ করলে পাবা তুমি ভাইয়া, এখানে কিন্তু -18টা হবে না, এখানে আসবে -9। সো অনেকেই ভুলটা করবা পরীক্ষায় হোপফুলি। তাহলে এইটা দেখো কে ক্যাপের সহগ এখানে 1, এখানে কে ক্যাপের সহগ 2, 1 আর 2 গুণ করলে পাবা 2। তাহলে দেখো 15 9 2, 15 9 24, 2 এ যোগ করলে হয় 26। আবার দেখি ডট গুণনটা, 5 3 15, 15 -9 দ্যাট ইজ 6, 6 এর সাথে এই 26 হলো কেমনে, 15 থেকে, হ্যাঁ 15 থেকে 9 বাদ দিলে কত আসে 6, 6 এর সাথে 2 যোগ করলে আসে 8। আমি মাঝখানের মাইনাসটা ইগনোর করে গেছি, এটা আসবে হচ্ছে ভাইয়া 8। ঠিক আছে, এটা কত আসলো ভাইয়া 8। তাহলে ডট গুণফল পেয়ে গেছি, ডট গুণফল পাইছি হচ্ছে ভাইয়া 8। এ স্কোয়ারের মান কত পাইছি, এ হচ্ছে গিয়ে √107, তাইলে এ স্কোয়ারের মান আসবে √107 এর উপর স্কোয়ার। আর এ ভেক্টর তো এ ভেক্টরই, এ ভেক্টর আছে হচ্ছে 5i ক্যাপ মাইনাস 9j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এখানে মানটান বসাইলে ভাই আনসার পেয়ে যাবা। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের ঘটনা, এই হচ্ছে কি আমাদের গয়ের আনসার। ঠিক আছে, এখন দেখো ভাইয়া আমরা চলে যাই হচ্ছে গিয়ে কোথায়, আমরা চলে আসবো এখন ঘতে। ভেক্টর ত্রয় একই সমতলে থাকবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। একই সমতলে থাকা সত্য হচ্ছে ভাইয়া 3 রকম ভাবে আমরা লিখি, a ডট b ক্রস c সমান 0, এটা প্রুফ করতে পারলে, অথবা তুমি বলতে পারো b ডট c ক্রস a সমান 0, এইটা প্রুফ করতে পারলে, অথবা ভাইয়া c ডট a ক্রস b সমান 0, এইটা প্রুফ করতে পারলে। এই তিনটার যে কোনো একটা তুমি যদি দেখাও, তাহলে যদি এটা সত্য হয় তিনটার যে কোনো একটা, বুঝবা এ বি সি একই সমতলে অবস্থান করতেছে। তাইলে এ আমাদেরকে কি করতে হবে, আমার যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে প্রমাণ করা ট্রাই করব যে আসলে এই জিনিসটা সত্য হয় কিনা। তাহলে আমাদের করতে হবে এ ডট বি ক্রস সি বাইর করতে হবে। তাহলে আসো বি ক্রস সি বাইর করি। বি হচ্ছে ভাইয়া এইটা, সি হচ্ছে ভাইয়া এইটা। তোমাদের জন্য কাজ থাকবে ভাইয়া বি ক্রস সিটা তোমরা বাইর করো, সবাই ক্রস গুণন পারো এই পর্যায়ে। পরে যেটা করবা ভাইয়া এ ডট বি ক্রস সি সেটা বের করবা, এটাও তোমরা পারবা। বের করার পর যদি শূন্য হয় ভাইয়া বুঝবা একই সমতলে আছে, যদি শূন্য না হয় ভাইয়া বুঝবা ভিন্ন সমতলে আছে। সো দ্যাটস ইট, এটা আমি জাস্ট টাইপটা কভার করার জন্য দেখাইলাম, ফার্দার প্রসিড করতেছি না। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট নদী নৌকা। নদী নৌকা তো এইখানে দেখো নদী নৌকা, চোর পুলিশ, অনেকভাবে অনেক কিছু দেওয়া হয়েছে। দেখো প্রথমে গ নাম্বার কোয়েশ্চেন খুবই সোজা, চোর স্রোতের সাথে কত কোণে রওনা দেয়। দেখি তো চোরের সম্পর্কে কি বলছে। একটা চোর পুলিশের হাত থেকে রক্ষা পেতে নদীতে এবি বরাবর ইঞ্জিন চালিত নৌকা 10 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দিয়ে ঠিক অপর পাশে সি বিন্দুতে পৌঁছায়। অপর পাশে সি বিন্দুতে পৌঁছায় 10 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দিছে এবি বরাবর। তাহলে দেখো চোর কই ছিল, চোর ছিল এতে, রওনা দিছে কোন বরাবর, রওনা দিছে ভাইয়া এই যে এবি বরাবর। তাহলে যেই বরাবর রওনা দেয় সেই বরাবরই হচ্ছে চোরের বেগ ভি। আর আমাদের স্রোতের বেগ কাজ করতেছে ডান দিকে ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া ইউ। তাহলে ইউ দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার, চোরের বেগ ভি দেওয়া আছে 10 কিলোমিটার/আওয়ার। সো এটা হচ্ছে আমাদের চোরের বেগ ভি। তাহলে ইউ জানি 5, চোরের বেগ ভি হচ্ছে ভাইয়া 10, 10 কিলোমিটার/আওয়ারে। এখন বলছে চোর স্রোতের সাথে কত কোণে রওনা দেয়। কোয়েশ্চেনে কিন্তু বলে দিছে যে চোর অপর পাশে ঠিক সি বিন্দুতে পৌঁছাইছে। তাহলে সি বিন্দু কোথায়, এইখানে। তাহলে চোর কিভাবে গেছে দেখো, চোরের লব্ধি কিন্তু হয়েছে ভাই একদম সোজা লম্ব বরাবর, দ্যাট ইজ লব্ধি কিন্তু হয়েছে ভাই একদম সোজা লম্ব বরাবর। ঠিক আছে, তাইলে সে কিন্তু সর্বনিম্ন পথে নদী পাড়ি দিছে, সর্বনিম্ন পথে নদী পাড়ি দিছে বা লম্ব বরাবর নদী পাড়ি দিছে। এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে স্রোতের বেগ আর নৌকার বেগ বা এই ক্ষেত্রে চোরের বেগ, তাদের মধ্যবর্তী কোণটা যদি আমরা বাই ডিফল্ট ধরে নিই ভাইয়া আলফা, সে আলফার ফর্মুলা আমাদের মুখস্থ ভাইয়া। সে আলফার ফর্মুলা হয় ভাইয়া আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। খেয়াল করে দেখো ভাইয়া, ইউ এর মান মানে স্রোতের বেগ এখানে 5 কিলোমিটার/আওয়ার, চোরের বেগ হচ্ছে 10, ক্যালকুলেশন করলে তুমি পাবা cos ইনভার্স মাইনাস হাফ, ক্যালকুলেশন করলে তুমি পাবা 120 ডিগ্রি। বিখ্যাত আনসার, এই ধরনের কোয়েশ্চেনের মেজরিটি কোয়েশ্চেনের আনসারই হয় 120 ডিগ্রি। এখন দেখো ভাইয়া ই বিন্দুতে কে আগে পৌঁছাবে, কোয়েশ্চেনটা বাকিটা পড়তে হবে এবার। অপর পার বরাবর স্রোতের দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়াইতে থাকলো। তাহলে চোর দেখো কি করছে, খেয়াল করে দেখো, আমি ছবিটা ফ্রেশ করে আঁকাই। চোর শুরুতে এ বিন্দুতে ছিল, সে কি করছে, ডান দিকে স্রোত প্রবাহিত হচ্ছে ইউ বেগে, সে রওনা দিছে এই বরাবর ভি বেগে। ফলশ্রুতিতে সে পৌঁছাইছে কোন বরাবর দেখো, চোর পৌঁছাইছে খাড়া লম্ব বরাবর অপর প্রান্তে। তাহলে অপর প্রান্তে সে পৌঁছায় গেল, এই যে অপর প্রান্তে কোন বিন্দুতে পৌঁছাইছে, সি বিন্দুতে। তাহলে দেখো সি বিন্দুতে সে পৌঁছায় গেছে। তাহলে সি বিন্দুতে সে কিভাবে পৌঁছাইছে ভাইয়া, লম্ব বরাবর পৌঁছাইছে। লব্ধি বেগটা কোন বরাবর, লম্ব বরাবর। তাহলে সে স্রোতের সাথে কত কোণে রওনা দিছে ভাইয়া, স্রোতের সাথে রওনা দিছে হচ্ছে আলফা কোণে, আলফা কোণে।
তাহলে যদি সে আলফা কোণে রওনা দেয় এ থেকে সিতে যাইতে তার যে সময়টা লাগছে সেটাকে লিখলাম টি এসি, সেটার ফর্মুলা আমাদের সবার মুখস্থ ডি বাই ভি সাইন আলফা, অলওয়েজ মনে রাখবা। আলফাটা হচ্ছে মধ্যবর্তী কোণ, অলরেডি দেখে আসছে, আলফাটা হচ্ছে গতে পাইছি 120 ডিগ্রি। ভি কত পাইছি ভাইয়া? ভি পাইছি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ডি কত দেওয়া আছে ভাইয়া? আমাদেরকে এখানে নদী প্রস্থ দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো, নদী প্রস্থ কিন্তু লাস্ট লাইনে দিয়ে দিয়েছে ছোট্ট করে 2 কিলোমিটার পার আওয়ার। সো এই যে তুমি কিন্তু সবকিছুই জানো, নদী প্রস্থ বসায় দিতে হবে, সবকিছু বসায় দিতে হবে, কিছু একটা পাবা। নদীর প্রস্থ হচ্ছে 2, ভি হচ্ছে গিয়ে ভাইয়া 10, সাইন আলফা 120। তাহলে কাটাকাটি করলে তুমি এখানে ঘন্টা ইউনিটে একটা সময় পাবা। যাই হোক, আপাতত যা যা হাতে আসছে তা তো একটু বলে নিলাম। এরপরে দেখো সে কি করতে লাগলো, অপর পারে পৌঁছায় সে হচ্ছে স্রোতের দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াইতে থাকলো। তাহলে স্রোত কোন জায়গায় ভাইয়া? দেখো স্রোত হচ্ছে আমার সি বিন্দুতে পৌঁছাইছে, পৌঁছানোর পর সে স্রোতের দিকে, মানে স্রোত দ্যাট মিন্স আমাদের প্লাস এক্স অক্ষ বরাবর বা ডান দিকে, সে হচ্ছে কি করা শুরু করছে? চোরটা দৌড়ানো শুরু করছে। সো এই মনে করো আমার চোরটা এখন ডান দিকে গতিশীল হওয়া শুরু করছে। কত বেগে গতিশীল হওয়া শুরু করছে ভাইয়া? সে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হওয়া শুরু করছে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন দেখো, এখন এই চোরটাকে ধরার জন্য পুলিশ রওনা দিছে এডি বরাবর 13 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকায় করে রওনা দিছে, এবং দিন শেষে সে কোথায় পৌঁছাচ্ছে? ই বিন্দুতে পৌঁছাচ্ছে। তাইলে আমাদের এই যে ই বিন্দুতে পৌঁছাইতে বা কে আগে পৌঁছাবে সেটা হচ্ছে গিয়ে বের করতে হবে। ই বিন্দুতে কে আগে পৌঁছাবে এটা আমাকে বের করতে হবে। খেয়াল করে দেখো যে আমাদের পুলিশ বাবাজি এ বিন্দু থেকে এডি বরাবর যাত্রা করছে, এবং সে যেই বরাবর যাত্রা করছে সেটাই হবে তার বেগ। সো পুলিশের বেগটাকে আমরা ভিপি দিয়ে লিখতেছি। ভিপি আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণটা খেয়াল করো, জল করতেছে 75 ডিগ্রি। সো এই যে 75 ডিগ্রি এটা হচ্ছে পুলিশের বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, এটাকে আমরা আলফা পি ধরতেছি, পুলিশের কোণ। দ্যাট ইজ আলফা পি হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাইলে এখন আমাকে বলো এ থেকে ই বিন্দুতে যাইতে পুলিশটার কত সময় লাগবে, এটাকে আমরা বের করতে পারবো। মুখস্থ ফর্মুলা ভাইয়া, আমাদের পুলিশটা এই যে এই বিন্দুতে পৌঁছায় গেছে, ই বিন্দুতে পৌঁছায় গেছে। সে কিভাবে রওনা দিছিল ভাইয়া? সে হচ্ছে আমাদের এই যে এই বরাবর রওনা দিছিল, দ্যাট ইজ এডি বরাবর রওনা দিছিল। কত কোণে ভাইয়া? আলফা পি সমান সমান 75 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাইলে ই বিন্দুতে পৌঁছাইতে পুলিশের কত সময় লাগবে, এটাকে আমরা লিখি হচ্ছে টি এ ই, দ্যাট ইজ সে এ থেকে ইতে গেছে। তাহলে দেখো টি এ ই কত হবে? অলওয়েজ মনে রাখবা ফর্মুলা একটাই, ডি বাই ভি সাইন আলফা। যেহেতু আমরা পুলিশের জন্য মাপতেছি এটাকে আমরা লিখবো ভিপি সাইন আলফা। তাহলে দেখো উপরে কি আছে ভাইয়া? ডি এর মান অলরেডি আমরা দেখে আসছি, আমাদের মুখস্থ। ডি এর মান হচ্ছে ভাইয়া 2, ভিপি এর মান হচ্ছে গিয়ে ভিপি কত? ভিপি হচ্ছে গিয়ে ভাই পুলিশের বেগ, তো পুলিশের বেগ ছিল 13 সাইন আলফা, আলফার মান কত ভাই? 75 ডিগ্রি। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে ভাইয়া আমরা কিন্তু একটা সময় পেয়ে যাব ঘন্টা এককে, সময় পেয়ে যাব কোন এককে ভাইয়া? ঘন্টা এককে। তাহলে দেখো 2 বাই কত আসে দেখি, 0.159 ঘন্টা। তাহলে চলো আমরা দেখি উপরের জনের মানে চোরের এ থেকে সিতে যাইতে কত সময় লাগছিল সেটা বের করে ফেলি। 2/10 সাইন 120 ডিগ্রি, দ্যাট ইজ 0.23 আওয়ার লাগছিল। তাহলে চোরের সি বিন্দুতে যাইতে কতক্ষণ লাগছে ভাইয়া? 0.23 আওয়ার, 0.23 আওয়ার। ঠিক আছে, খেয়াল করে দেখো পুলিশ গেছে কত বেগে? পুলিশ গেছে হচ্ছে ভাইয়া 13 কিলোমিটার পার আওয়ার বেগে। আর ওইখানে আমাদের ইয়া গেছে কত বেগে বলতো? চোর গেছে কত বেগে? চোর অপর প্রান্তে গেছে হচ্ছে ভাইয়া 10 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, সো তুমি যদি ক্যালকুলেশনটা করো এক জায়গায় পাবা তুমি হচ্ছে 10 সাইন 120, 2 ভাগ করে দিলাম, ক্যালকুলেশন করলে এইটা আসতেছে 0.23 আওয়ার। আর পুলিশের কত লাগতেছে ভাইয়া? ক্যালকুলেশনটা ফাইনালি আমরা করতেছি। ওকে, পুলিশের লাগতেছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া তোমার কিন্তু কাজ বেশি লাগতেছে না। তোমার দেখো কি করলাম আমরা, প্রথমে আমরা চোরের জন্য সি বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগছে সেটা দেখলাম। চোরের জন্য
চোর যখন সি বিন্দুতে পৌঁছায় তখনই ওর টাইম লেগে যায় কত বলতো? সি বিন্দুতে যখন পৌঁছায় তখনই ওর টাইম লেগে যায় ভাইয়া কত? 0.23 ঘন্টা। আর পুলিশ যখন ই বিন্দুতে পৌঁছায় তখন সে পৌঁছায় যায় হচ্ছে 0.159 ঘন্টায়। তাহলে দেখো পুলিশ কিন্তু বহু আগে এই বিন্দুতে চলে গেছে। যখন ঘড়ির কাঁটায় 0.159 ঘন্টা তখনই হচ্ছে পুলিশ ই বিন্দুতে চলে গেছে। আর ঘড়ির কাঁটায় যখন 0.23 ঘন্টা তখন মাত্র চোর সি বিন্দুতে পৌঁছাইছে। সো চোর কিন্তু 0.23 ঘন্টায় সি বিন্দুতে পৌঁছাবে, দেন সে ডান দিকে হাঁটা শুরু করবে বা দৌড়ানো শুরু করবে 30 কিলোমিটার/আওয়ার বেগে। সো আরো কিছু সময় পরে গিয়ে সে ই বিন্দুতে পৌঁছাবে। তাহলে খেয়াল করো পুলিশ কিন্তু বহু আগে এই বিন্দুতে বসে আছে, চোর কিন্তু ততক্ষণে সি বিন্দুতেও আসতে পারে না। তাহলে এইখানে ই বিন্দুতে কে আগে পৌঁছাবে? আনসার দিতে হবে ভাইয়া পুলিশ। আনসার কি দিতে হবে ভাইয়া? পুলিশ পৌঁছাবে। ঠিক আছে, সো সিম্পল ক্যালকুলেশন, কিন্তু জাস্ট ক্যালকুলেট করে তোমাকে কি করতে হবে ভাইয়া? বাইর করতে হবে। ঠিক আছে, সো আমাদের ক্যালকুলেশনটা জাস্ট এখানেই ছবির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। গেল নদী নৌকার অঙ্ক। এখন আসছো ভাইয়া আমাদের আপেক্ষিক আর্দ্রতার বিখ্যাত একটা ম্যাথ। কি বলছে দেখো, উদ্দীপক অনুসারে ওই দিন বরিশালের আপেক্ষিক আর্দ্রতা আর নির্ণয় করো। বরিশাল কি বলছে? শুষ্ক বাল্ব আর সিক্ত বাল্বের পাঠ দেওয়া আছে, একটা হচ্ছে ভাইয়া 35 আর একটা হচ্ছে 30। সো θ1 দেওয়া আছে ভাইয়া 35, θ2 দেওয়া আছে ভাইয়া সেটা হচ্ছে 30°C। ঠিক আছে, জি এর মান কত দিছে? অবশ্যই জি এর মানটা মনে রাখবা, শুষ্ক বাল্বের তাপমাত্রায় জি দেওয়া থাকতে হয়। দেখো শুষ্ক বাল্বের তাপমাত্রা দ্যাট ইজ θ1 তাপমাত্রা জি এর মান হচ্ছে গিয়ে 1.6। তাহলে দেখো এই তাপমাত্রা জি এর মান দেওয়া আছে 1.6। তাহলে এইখান থেকে থিটা বাইর করতে পারবো। থিটা আসবে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। তাহলে এইখান থেকে θ1 দেখো 35 মাইনাস 1.6, 35 মাইনাস 30। ক্যালকুলেশন করো 35 মাইনাস 1.6 ইন্টু 5, তাহলে এটা আসবে হচ্ছে 8। ক্যালকুলেশন করলে তুমি পাবা 27°C। তাহলে এটাই হচ্ছে কিন্তু ভাই আমাদের শিশিরাঙ্ক। এটা আনসার না, শিশিরাঙ্ক বাইর করলে হবে না, আমাকে এখানে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আপেক্ষিক আর্দ্রতার বাই ডেফিনেশন ফর্মুলা কি ছিল? স্মল এফ বাই ক্যাপিটাল এফ। মাথায় রাখবা স্মল এফটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আর আমাদের ক্যাপিটাল এফটা হচ্ছে ভাইয়া প্রদত্ত তাপমাত্রা বা বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন দেখো ভাইয়া শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্পচাপটা কত? শিশিরাঙ্কের তাপমাত্রাটা কত দেওয়া আছে খেয়াল করো। শিশিরাঙ্কের তাপমাত্রা পাইছে হচ্ছে 27। এখন দেখো 27-এ সম্পৃক্ত বাষ্পচাপ 27°C সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে ভাইয়া 26.78। সো এটা হচ্ছে আমাদের এফ। এটা পাচ্ছি ভাই আমরা 26.78 মিলিমিটার মার্কারি। আর বাতাসের তাপমাত্রা ছিল ভাই 35। দেখে আপেক্ষিক আর্দ্রতা কত? 35-এ সরি বাষ্পচাপটা হচ্ছে 42.16। সো 42.16 মিলিমিটার মার্কারি। তাহলে ক্যালকুলেশন করো, কাটাকাটি করো ভাই, এখান থেকে কত পাও দেখো। .635, দ্যাট ইজ 63.5%। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের আনসার। এখন বলছে ঘতে, এটা ছিল আমাদের ঘতে বলছে ভাইয়া যে যদি বরিশালের আবহাওয়া এমন ভাবে পরিবর্তিত হয় যেন শিশিরাঙ্ক হয়ে যায় 31 আর শুষ্ক বাল্বের তাপমাত্রা হয়ে যায় 36, তাহলে পূর্বের চেয়ে আবহাওয়া আরামদায়ক হবে কিনা? তাহলে দেখো শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 31, তাহলে এফটা তোমাকে এখন বাইর করতে হবে কোন তাপমাত্রায়? 31°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আর যেহেতু তোমার শুষ্ক বাল্বের তাপমাত্রা বলছে 36, আর আমি বলছিলাম শুষ্ক বাল্বের তাপমাত্রায় মান হচ্ছে বাতাসের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা, তাইলে তোমাকে কিন্তু এখন বায়ুর তাপমাত্রায় ক্যাপিটাল এফটা বাইর করতে হয়, দ্যাট ইজ 36°C ক্যাপিটাল এফ বাইর করতে হবে বা বাষ্পচাপ বাইর করতে হবে। পরেরটা সোজা, 36°C বাষ্পচাপ দেখো দেওয়া আছে 43.47 মিলিমিটার মার্কারি, 43.47 মিলিমিটার মার্কারি গেল। কিন্তু ঝামেলা হচ্ছে 31-এর জন্য তোমার কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া নাই, কিন্তু কোনো সমস্যা নাই, যেই সব ডাটা দেওয়া আছে সেগুলোকে কাজে লাগাও। দেখো 27 জন্য সম্পৃক্ত বাষ্পচাপ ভাইয়া দেওয়া আছে 26.78 মিলিমিটার মার্কারি, 26.78 মিলিমিটার মার্কারি। দেখো 35-এর জন্য দেওয়া আছে 42.6, 35-এর জন্য দেওয়া আছে ভাইয়া 42.6 মিলিমিটার মার্কারি। তুমি যদি একটু বুদ্ধি খাটাও ভাইয়া, তোমাকে বের করতে হবে কোনটার জন্য? বের করতে হবে ভাইয়া 31-এর জন্য। এখন আমাকে বলো ভাইয়া 31°C এইটা কি 27 আর 35-এর গড় না?
27 আর 35-কে গড় করলে 31 পাবা। 27 আর 35-এর মাঝামাঝি সংখ্যা হচ্ছে ভাইয়া 31। তাহলে দেখো টেম্পারেচার এই দুইটাকে গড় করলে তুমি 31 পাও, বা 27 আর 35-এর ঠিক মাঝামাঝি হবে 31। তাহলে 31-এর জন্য বাষ্পচাপটা কত হবে? অবশ্যই 27-এর বাষ্পচাপ আর 35-এর বাষ্পচাপের গড়, ঠিক না? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, দেখো 27-এর বাষ্পচাপ হচ্ছে এই যে এত, 35-এর বাষ্পচাপ হচ্ছে এত, দুইটার গড় করে দেই। তাহলে গড় করলে আমাদের কত আসে একটু দেখি। এটাকে অনেক ভাবে সলভ করতে পারো, দিন শেষে আনসার একই আসবে। গড় করলে আমার আসতেছে 34.69, 34.69 মিলিমিটার মার্কারি। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু এখন কিন্তু ঘতে চলে আসছিলাম। তো ঘতে কি বলছে দেখো, ঘতে আমার আপেক্ষিক আর্দ্রতা ধরলাম আর প্রাইম স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। সো স্মল এফটা আমি বাইর করছি আমাদের 31°C জন্য 34.69। তাহলে উপরে বসায় দিই ভাইয়া 34.69 মিলিমিটার মার্কারি। আর নিচে পাইছি ভাইয়া কি ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফ দেখো কত বাইর করছি, 36-এর জন্য ক্যাপিটাল এফ ছিল 43.47। তাহলে ইন্টু 100% ক্যালকুলেশন করে মানটা বসায় দাও। 34.69 79.8%। তাহলে খেয়াল করে দেখো ভাই, আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বাড়ছে। আর আপেক্ষিক আর্দ্রতা বাড়া মানে পরিবেশ কিন্তু আরো ঘর্মাক্ত হয়েছে, হিউমিডিটি বেড়ে গেছে, সো আরামদায়ক হয় নাই। ঠিক আছে, আরামদায়ক হবে না, এটাই হবে অ্যান্সার। বিভিন্ন টাইপের প্রবলেম আমরা কিন্তু সলভ করে ফেলতেছি। এরপরে দেখো ভাইয়া, আমরা একটা তাহলে সোজা দেখে একটা দেখি। এটা সোজা কিন্তু পরীক্ষা আসে, কি বলছে, স্কেলার ক্ষেত্রে এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বাইর করো। তাহলে স্কেলার ক্ষেত্র কোনটা, যেটা কোনো ভেক্টর নাই, বলেই দিছে এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র বি। তাহলে এটা গ্রেডিয়েন্ট বাইর করতে হবে। ভাইয়া এটার গ্রেডিয়েন্ট বের করার কোনো ব্যাপার বলো? দেখো গ্রেডিয়েন্ট অফ বি কিভাবে জানি বাইর করতে হয়, সবাই জানো গ্রেডিয়েন্ট অফ বি হবে নেবলা বি। তো নেবলাটা জানি কেমনে লেখে ভাইয়া, এই যে ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এখন দেখো সাথে কিন্তু একটা বি গুণ আছে। এখন যেটা করতে হবে, বিটাকে সবার মধ্যে পাচার করতে হবে। দেখো ডেল বি বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ভাইয়া ডেল বি বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে ভাইয়া ডেল বি বাই ডেল জেড কত বলো তো ভাইয়া কে ক্যাপ। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, বি কে একবার এক্স এর সাপেক্ষে করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে, একবার জেড এর সাপেক্ষে করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া, এক্স এর সাপেক্ষে করলে কত আসবে, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড লিখে দিই। 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড এক্স এর সাপেক্ষে করলাম, সব থাকবে আই ক্যাপ। এবার দেখো ভাইয়া, ওয়াই এর সাপেক্ষে করি, 0 প্লাস এক্স প্লাস এক্স জেড। হ্যাঁ, ওয়াই এর সাপেক্ষে করলাম 0 প্লাস এক্স প্লাস এক্স জেড পাবা ভাইয়া জে ক্যাপ প্লাস। এবার জেড এর সাপেক্ষে করি ভাইয়া, চলো কত পাবা, 0 0 এক্স ওয়াই। হ্যাঁ, 0 0 এক্স ওয়াই, সো ডিরেক্ট এক্স ওয়াই কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভাই আমার আনসার। এখন কিন্তু কাজ শেষ হয় নাই, তোমাকে কি বসাইতে হবে জানি ভাইয়া, মান টান বসাইতে হবে। 1,0,-2 বিন্দু, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান -2 বসাই দাও। 1 0 -2, 1 0 0, ওয়াই থাকলে 0 বসাই দিবা, 0 এক্স এর জায়গায় 1, এক্স আর জেড গুণ করলে কত পাবা, 1 আর -2 গুণ করলে পাবা -1, সো এক্স জেড গুণ করলে পাবা -1। আর এক্স ওয়াই কে ক্যাপ, ওয়াই কত ভাইয়া, 0। এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত পাই ভাইয়া একটু দেখি। পাবো হচ্ছে ভাইয়া একটা আই ক্যাপ, এই পাশে পাবো হচ্ছে ভাইয়া মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে দেখো ভাইয়া, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ পেয়ে গেছি, এটাই কিন্তু আমাদের গ্রেডিয়েন্টের মান। গ শেষ। এখন আসো ভাইয়া ঘ। ঘতে বলছে ভাইয়া যে আমাদের বিশ্লেষণের মাধ্যমে দেখাও ভেক্টর ক্ষেত্র অমুক বিন্দুতে উৎস হিসেবে কাজ করে। এখন এইটা দেখে অনেকেই কনফিউজড হবে, তোমাদেরকে একটু বলি, কোন একটা বিন্দুতে কোন একটা ভেক্টর রাশির ডাইভারজেন্স, লেটস সে একটা ভেক্টর রাশি হচ্ছে ভি ভেক্টর, ডাইভারজেন্স যদি ভাইয়া গ্রেটার দেন 0 মানে পজিটিভ হয়, সেটাকে আমরা বলি সোর্স। সোর্সের বাংলা হচ্ছে ভাইয়া উৎস। আর তোমরা যারা এফআরসি তে আসো, তোমরা দেখছো ভাইয়া হচ্ছে প্রমাণ সই দেখাইছিলাম বা উদাহরণ দিয়ে দেখাইছিলাম, যদি ডাইভারজেন্সের ভ্যালু নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বলি হচ্ছে সিঙ্ক। ঠিক আছে, কি বলি ভাইয়া, সিঙ্ক বলি। তো একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক। আর যদি ডাইভারজেন্সের মান 0 হয় তাকে আমরা বলি সলিনয়েডাল। তাহলে তোমাকে এখানে বেসিক্যালি এই বিন্দুতে কি বের করতে হবে ভাইয়া, ডাইভারজেন্স বের করতে হবে, কার, এই ভেক্টর রাশির। তাহলে সিম্পলি ভাইয়া যেটা করবা, ডাইভারজেন্স অফ এ বের করবা। এ মানে হচ্ছে এখানে আমাদের নেবলা অপারেটরের সাথে এ ভেক্টর ডট গুণন করতে হবে। সো ডট গুণন করলে ভাইয়া তুমি একটা আনসার পেয়ে যাবে এখানে।
তাহলে এই ডট গুণনের রেজাল্টটা কত আসে আমরা যদি মুখে মুখেই করতে পারি। প্রথমে আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট গুণন হবে এবং এক্স এর সাথে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। সো এখানে তুমি পাবা, এটার থেকে পাবা তুমি 8y। এখানে জে ক্যাপের সাথে জে ক্যাপের ডট গুণন হবে, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, পাবা 0। এখানে কে ক্যাপের সাথে কে ক্যাপের ডট গুণন হবে, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, পাবা তুমি হচ্ছে 4 × 3 দ্যাট ইজ 12x জেড স্কোয়ার, 12x জেড স্কোয়ার। তাহলে 8y আই ক্যাপ প্লাস x জেড স্কোয়ার কে ক্যাপ, তাহলে পাবা 8y আই ক্যাপ x জেড স্কোয়ার, সরি 12x জেড স্কোয়ার কে ক্যাপ। তাহলে দেখি কত আসে, 8y কত, y এর মান হচ্ছে ভাইয়া 2, এই বিন্দুটা বলে দিছে y এর মান এখানে হচ্ছে 2, z এর মান হচ্ছে -1, x এর মান হচ্ছে 1। তাহলে দেখি কত আসে, 8 × 2 আসবে হচ্ছে 16 আই ক্যাপ, আর এখানে 12x জেড স্কোয়ার, 12 ক্যাপ 12 জেড স্কোয়ার মাইনাস 1 কে স্কোয়ার করলে আসবে 1। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে, এই পাশে আসতেছে 16 আই ক্যাপ, আর এই পাশে ডান পাশে থাকবে হচ্ছে 12 কে ক্যাপ। তাহলে 16 আই ক্যাপ আর হচ্ছে 12 কে ক্যাপ। তাইলে দেখো এখানে কিন্তু আমার একটা ছোট্ট করে ভুল হয়েছে, ডাইভারজেন্স তো এখানে ভেক্টর থাকতে পারে না। সো এখানে আমার ভুল হয়ে গেছে। তাহলে এখানে ভেক্টর রাখা যাবে না। তাহলে কত থাকবে, 8y প্লাস 12x জেড স্কোয়ার। তাহলে মান টান বসাই দিলে কত আসবে, আর 2 × 16, 12 একে 12, সাথে হচ্ছে -1 এর উপর স্কোয়ার করলে ওটাও 12, 16 আর 12 করলে আসবে হচ্ছে 28। ঠিক আছে, সো ক্যালকুলেশন আপ টু ইউ, প্রসেসটা আমি বলে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে ঘটনা, দেখো 0 আসতেছে, তার মানে কি ওই বিন্দুতে ডাইভারজেন্সের মানটা কিন্তু কত, 0 চাইতে বড়, মানে পজিটিভ, তার মানে ওই বিন্দুতে এটা কিন্তু একটা উৎস হিসেবে কাজ করতেছে। ওকে ফাইন। আচ্ছা হ্যাঁ, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, মাশাআল্লাহ। কি বলছে দেখো, তোমাদের বড় ভাইরে কিন্তু সেট করছে। দেখো এ এবং বি বিন্দুতে গ্যাস দ্বয় রৈখিক গতিশক্তির পার্থক্য নির্ণয় করো। প্রথমে দেখো গ্যাস দ্বয় রৈখিক গতিশক্তির ফর্মুলা কি ভাইয়া, আমরা জানি ই সমান সমান রৈখিক যেহেতু বলছে 3/2 nRT হবে এটার ফর্মুলা। ঠিক আছে, 3/2 nRT। তো এ এবং বি বিন্দুতে গ্যাস দ্বয় রৈখিক গতিশক্তি। এখন দেখো ভাইয়া কোশ্চেনে বলছে এক্স এবং ওয়াই পাত্রে দুটা পরিচিত গ্যাসের CRMS²/T লেখচিত্র দেখানো হলো। তাহলে এক্স পাত্রে আছে আমরা ধরে নিলাম এক্স নামক গ্যাস, ওয়াই পাত্রে ধরে নিলাম ওয়াই নামক গ্যাস। দুইটা গ্যাসই দুইটা পাত্রে কত মোল করে আছে, 1 মোল করে। তাইলে খেয়াল করো দুইটা গ্যাসেরই মোল সংখ্যা কত, 1 মোল। তাহলে আমরা ধরে নিলাম এই প্রথম পাত্রে থাকা গ্যাসের শক্তি হচ্ছে EX = 3/2 nRT, দ্যাট ইজ 3/2 n এর মান কত ভাইয়া, 1 মোল। তাহলে এইখানে বসায় দেই n এর মান 1, আর ইনটু ভাইয়া এক্স নামক গ্যাসের জন্য টেম্পারেচারটা কত, এই গ্রাফ থেকে বের করতে হবে। খেয়াল করে দেখো তোমাকে বলে দিছে এ এবং বি বিন্দুতে গ্যাস দ্বয় রৈখিক গতিশক্তির পার্থক্য। তাহলে এ বিন্দু হচ্ছে এইটা, বি বিন্দু হচ্ছে এইটা। এখন দেখো এ বিন্দুটা কোন গ্যাসের জন্য প্রাপ্ত গ্রাফের ওপর বিন্দু। দেখো এইখানে আমাদের এ নামক গ্যাসের জন্য প্রাপ্ত গ্রাফ হচ্ছে ভাই এইটা, একটু হালকা কালি দিয়ে দেখানো হয়েছে এখানে। আর বি নামক গ্যাসের জন্য প্রাপ্ত গ্রাফ ভাইয়া এইটা। ঠিক আছে, সরি, ওয়াই নামক গ্যাসের জন্য প্রাপ্ত গ্রাফ হচ্ছে পিঙ্ক কালারেরটা, আর এক্স নামক গ্যাসের জন্য প্রাপ্ত গ্রাফ হচ্ছে ভাইয়া এই ব্লু কালারেরটা। তাইলে এক্স নামক গ্যাসের জন্য তাপমাত্রা কোনটা হবে, আমাকে বলছে এ আর বি বিন্দু। তাহলে এ বিন্দুটা বিলং করে কাকে, এ বিন্দুটা নির্দেশ করে হচ্ছে এক্স গ্যাসকে, আর বি বিন্দুটা আছে হচ্ছে ওয়াই গ্যাসের গ্রাফের উপর। তাহলে দেখো এ বিন্দুতে তাপমাত্রা কত ভাইয়া, এ বিন্দুতে তাপমাত্রা কিন্তু তুমি যদি তাপমাত্রা গ্রাফ থেকে রিড করো, এ বিন্দুতে তাপমাত্রা 373 ভাইয়া, 373 কেলভিন। আর বি বিন্দুতে তাপমাত্রা কত ভাইয়া, তুমি যদি গ্রাফ থেকে রিড করো, বি বিন্দুতে তাপমাত্রা কিন্তু দেখো আমাদের হচ্ছে 426.15 কেলভিন। ঠিক আছে, সো এই যে জল জল করতেছে দেখতেই পাচ্ছ। তাহলে দেখো এক্স গ্যাসের জন্য আমি কোন বিন্দুর তাপমাত্রাটা বসাবো, অবশ্যই এ বিন্দুর তাপমাত্রাটা বসাবো। তাহলে এ বিন্দুর তাপমাত্রা 373, তাহলে এক্স গ্যাসের জন্য এখানে টি হবে 373। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স গ্যাসের জন্য শক্তি। ঠিক আছে, গুছায় লিখি 3/2 r × 373। এবার আসো ওয়াই গ্যাসের জন্য। ওয়াই গ্যাস কি করছে দেখো, ওয়াই গ্যাসের ওয়াই পাত্রের মোল সংখ্যা কত, 1 মোল। তাহলে ওয়াই গ্যাসের জন্য শক্তি হবে 3/2 nRT, n এর মান 1 মোল, লিখলাম না, r × t। এখন ওয়াই গ্যাসের জন্য টি কোনটা বসাবো, দেখো ওয়াই গ্যাসের জন্য আমি বসাবো বি বিন্দুর তাপমাত্রা, কারণ ওয়াই গ্যাসের জন্য যে গ্রাফটা সেই গ্রাফের উপর বি বিন্দু পড়ছে। তাহলে বি বিন্দুর তাপমাত্রা ভাইয়া 426.15। তাহলে এইখানে আমি বসাই দিব হচ্ছে 3/2 r × 426.15। তাহলে দেখো তুমি ওয়াই গ্যাসের জন্য টেম্পারেচার পেয়ে গেছো,
এক্স গ্যাসের জন্য টেম্পারেচার পেয়ে গেছো, তোমাকে এদের গতিশক্তি পেয়ে গেছো, তোমাদেরকে এদের কি করতে হবে, পার্থক্যটা বের করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে, এই দুইটা গ্যাসের ভিতরে রৈখিক গতিশক্তির পার্থক্য বের করতে হবে। তাহলে কি করতে হবে, দেখো জাস্ট ডিফারেন্স বের করবে। তাহলে ডিফারেন্স বের করতে বললে আমরা বড় থেকে ছোট মাইনাস করব। চোখের দেখায় বুঝতে পারতেছে ই ওয়াই বড়, ই এক্স ছোট, তাহলে এই দুইটার বিয়োগফল তো কোনো ব্যাপারই না। তাহলে এইখানে আমরা এটাকে ডেল ই লিখতেছি সুন্দর মতো ভাইয়ারা, ই ওয়াই মাইনাস ই এক্স কিন্তু তুমি এখানে বাইর করতে পারবা। 3/2 আর কমন নিয়ে নিলাম, ভিতরে জাস্ট দুইটা তাপমাত্রা কি হবে বলতো, দুইটা তাপমাত্রা বিয়োগ হয়ে যাবে। 426.15 থেকে 373 হচ্ছে কি আমরা বিয়োগ দিব। গতিশক্তির পার্থক্য যেহেতু এককটা আসবে হচ্ছে জুল। আচ্ছা, তো ভাইয়া এটা ক্যালকুলেশন তোমরা করতে পারবা। এখন আসো ভাইয়া ঘতে আসি। ঘতে দেখো খুবই সুন্দর প্রশ্ন। হ্যাঁ, ঘতে কি বলছে দেখো, পাত্র দুটির মধ্যে কোনটিতে গ্যাসের ঘনত্ব বেশি। প্রথমে আসো ভাইয়া, আমরা সি স্কোয়ার আর টি, এই যে গ্রাফটা, এই গ্রাফ থেকে আমরা কি বাইর করতে পারি, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝা দরকার। দেখো এইখানে আমরা দেখছি যে এ গ্যাসের জন্য আমরা দেখলাম, এ গ্যাসের জন্য এ গ্যাসটা কোন পাত্রে আছে ভাইয়া, এক্স নামক পাত্রে আছে। অলরেডি আমরা দেখে ফেলছি। এ গ্যাস বলবো না ভাই, এটাকে আমরা এক্স গ্যাস বলছি। এক্স গ্যাস, এ নামক বিন্দু, এক্স নামক পাত্র, ঠিক আছে, একটু পাজলিং বিষয়টা। এক্স নামক গ্যাস, এটা আমাদের এ নামক বিন্দুতে, এটাকে আমরা দেখতে পাচ্ছি, এ নামক বিন্দুতে এটা টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, এবং এটা সি স্কোয়ারের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, এ নামক এই যে বিন্দুটা, এই বিন্দুতে আমাদের সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 3.35 ইন্টু 3.35 ইন্টু 10⁵। আবার এই যে বি নামক যে বিন্দুটা, এই বিন্দুতেও সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে ভাইয়া, দেখো দ্যাট ইজ সি স্কোয়ার সমান সমান 3.32 ইন্টু 10⁵, ঠিক আছে। সো এই দুইটা বিন্দুতে আমরা সি স্কোয়ারের ভ্যালু জানি, দুইটা বিন্দুতে আমরা টি এর ভ্যালু জানি। এ বিন্দুতে টি এর ভ্যালু 373, বি বিন্দুতে হচ্ছে ভাইয়া 426.15। তাহলে এইখানে আমরা ভার্সেস এইভাবে একজনের সাথে আরেকজনের মারামারি এইভাবে আমরা আগাইতে থাকি। এরপরে দেখব কার ঘনত্ব বেশি কার ঘনত্ব কম। সো ওয়াই গ্যাস, এটা হচ্ছে ভাইয়া আমাদের কত বলতো, বি বিন্দুতে আমরা হচ্ছে এটা টেম্পারেচার মাপি, এটা আছে হচ্ছে ভাইয়া ওয়াই নামক পাত্রে। এখন দেখো ভাইয়া, এক্স গ্যাসের জন্য আমরা টেম্পারেচারটা কত পাচ্ছি, টেম্পারেচার পাচ্ছি ভাইয়া 373 কেলভিন। সি স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি ভাইয়া, সেটা পাচ্ছি 3.32 ইন্টু 10⁵, 32 ইন্টু 10⁵, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া, সি স্কোয়ার আর টি এর ভ্যালু যদি জানা থাকে, আমি কিন্তু এখান থেকে একটা স্পেশাল ভ্যালু জানি। সি স্কোয়ার আর টি এর ভ্যালু যদি জানা থাকে, আমি কিন্তু এখান থেকে একটা স্পেশাল ভ্যালু জানি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো সি সমান সমান √3RT/m। তাহলে সি স্কোয়ার আসবে ভাইয়া 3RT/m, রুটটা উঠে যাবে স্কোয়ারের কারণে। তাহলে এইখান থেকে ভাই এম এর মান বাই করতে পারবো। তাহলে আমরা কার জন্য এম এর মানটা বাইর করতেছি, এম হচ্ছে মোলার আণবিক ভর, কার জন্য, এক্স গ্যাসের। তাহলে এক্স গ্যাসের মোলার আণবিক ভরকে লিখি mx, এটা লিখতে পারবো 3RT/c²। এখন দেখো ভাইয়া 3RT/c² কত, খেয়াল করে দেখো, 3R, আর এর মান হচ্ছে ভাইয়া 8.314, টি এর মান হচ্ছে ভাইয়া 373, সি স্কোয়ারের মান হচ্ছে ভাইয়া 3.32 ইন্টু 10⁵। এই হয়ে গেল খেলা। এইখানে আমাদের এম এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। আস্তে আস্তে আগাই, ঠিক না, তোমার কাছে এই ধরনের অঙ্কে যেই সকল ডাটা আছে সেগুলো কাজে লাগে, কিছু দূর প্রগ্রেস করতে হবে। এই ধরনের অঙ্ক তুমি আগে ভাগে বলে দিতে পারবো না যে ওই স্টেপ বাই স্টেপ আগাইলে তোমার হচ্ছে অঙ্কগুলা মিলবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন যদি করি, এইখানে কিন্তু আমাদের mx এর ভ্যালু আসবে কোন এককে আসবে ভাইয়া, কেজি এককে আসবে, কেজি পার মোল এককে। কারণ এখানে যা কিছু বসাইছো এসআই এককে বসাইছো, সো যে ভরটা আসবে সেটাও এসআই এককে আসবে, মোলার আণবিক যে ভরটা আসবে সেটা আসবে এসআই এককে, কেজি পার মোল। সো কেজি পার মোল আমাদের কত আসতেছে, পরিচিত একটা গ্যাসের 0.028 কেজি পার মোল, ঠিক আছে। তাহলে এইখানে কেজিটাকে গ্রাম করলে তুমি পেয়ে যাবে এখানে ভাইয়া 28 গ্রাম পার মোল, অর্থাৎ প্রতি মোলে 28 গ্রাম। বুঝতেই পারছো গ্যাসটা হচ্ছে ভাইয়া আমাদের চিরপরিচিত নাইট্রোজেন গ্যাস। ঠিক সিমিলার ওয়েতে ভাইয়া সেম ধরনের ক্যালকুলেশন করে তুমি কিন্তু ওয়াই গ্যাসের জন্য এমটা বের করতে পারো। তাহলে একবারে লিখে দিই, এম ওয়াই সমান সমান কত হবে বলো তো ভাইয়া, এটা হবে 3RT/c²। এখন দেখো এই ওয়াই গ্যাসের জন্য আমি সি স্কোয়ার কত পাচ্ছি, বি বিন্দু থেকে সি স্কোয়ার সেই 3.32 ইন্টু 10⁵ পাচ্ছি, বাট ওয়াই গ্যাসের জন্য বি বিন্দু থেকে টেম্পারেচার আমি পাচ্ছি 426.15। তাহলে এখানে টি হবে ভাইয়া 426.15, আর সি স্কোয়ারের ভ্যালু ভাইয়া আগের মতোই 3.32 ইন্টু 10⁵। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে ভাই আমি এখানে এম ওয়াই বের করে ফেলতে পারি। তাহলে এম ওয়াইটা কত আসে একটু দেখি, এটা আসতেছে ভাই অক্সিজেন গ্যাসেরটা 32, এম ওয়াই আসলো ভাই 32, আর আমাদের
এম এক্স আসছে ভাইয়া 28। তাইলে এখন দুইটারই মোলার আণবিক ভর বাইর করছি, চাইছে ঘনত্ব, লাভ হইলো কি হইছে ভাইয়া লাভ। দেখো এখন দেখো এক্স নামক গ্যাস যেই পাত্রে আছে, এক্স নামক পাত্র, সেটার মোল সংখ্যা কত 1 মোল, আয়তন কত ভি। ওয়াই নামক গ্যাস যেই পাত্রে আছে সেটার মোল সংখ্যা কত 1 মোল, আয়তন কত ভি। তার মানে দুইটা পাত্রের আয়তন সমান, দুইটা গ্যাসের আয়তন সমান, তাইলে বলো তো যার ভর বেশি হবে তার ঘনত্ব বেশি হবে। তাইলে এখন আমার কাজ কি, দুইটা পাত্রের গ্যাসের ভর বাইর করা। চলো এক্স পাত্রে গ্যাসের ভর কত খেয়াল করে দেখো, এক্স পাত্রে গ্যাসের ভর কত, এখানে হচ্ছে আমি ঘ, ঠিক আছে। এক্স পাত্রে গ্যাসের ভর কত, এক্স পাত্রে গ্যাসের ভর যেটা সেটাকে আমরা ধরলাম ডাব্লিউ এক্স। দেখো এক্স পাত্রে কয় মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস। এক্স পাত্রে গ্যাস মানে এক্স গ্যাসটা কোন টাইপের গ্যাস, যার আণবিক ভর হচ্ছে 28, তাহলে 1 মোল গ্যাস আছে আণবিক ভর 28, তাহলে ওইখানে 1 মোল গ্যাসের টোটাল ভর হবে 28 গ্রাম। তাহলে এক্স পাত্রে আছে নাইট্রোজেন গ্যাস 1 মোল 28 গ্রাম। এবার দেখো ভাইয়া ওয়াই পাত্রে কে আছে ভাইয়া, ওয়াই পাত্রে আছে অক্সিজেন 32, তার মোলার আণবিক ভর। মোল সংখ্যা কত ভাইয়া 1 মোল, তাহলে 1 মোল যদি হয় মোল সংখ্যা, তার জন্য ভর হবে ভাইয়া 32 গ্রাম অক্সিজেন। তাহলে ওয়াই পাত্রে গ্যাস আছে কত 32 গ্রাম। তাইলে দেখো ভাইয়া কোন পাত্রে গ্যাসের ভর বেশি, ওয়াই পাত্রে গ্যাসের ভর বেশি। দুইটা পাত্রের যেহেতু গ্যাসের আয়তন সমান, আমরা বলতে পারি যেই পাত্রে গ্যাসের ভর বেশি সেই পাত্রে গ্যাসের আয়তন, সেই পাত্রে গ্যাসের ঘনত্ব বেশি। তাহলে দেখো যেহেতু ওয়াই পাত্রে গ্যাসের ঘনত্বটা ভাইয়া বেশি, ওয়াই পাত্রে গ্যাসের ঘনত্বটা ভাইয়া সরি গ্যাসের ভরটা ভাইয়া কি বলতো বেশি, তাইলে ওয়াই পাত্রে গ্যাসের ঘনত্বটা কি হবে ভাইয়া বলতো বেশি। তাইলে পাত্র দুটির কোনটিতে ওয়াই, ঠিক আছে, ঘনত্ব বেশি হবে। খুবই কিউট একটা কোয়েশ্চেন, তাই না? এবার দেখো ভাইয়া এই শেষের দিকে আসি আমরা, এই যে দেখো একটা কোয়েশ্চেন, তার দুটির উপর প্রযুক্ত পীড়নের মান, কোয়েশ্চেন পড়বো আনসার দিব। দেখো 1 মিটার দৈর্ঘ্য, পি এবং কিউ তারের দুটা প্রান্তে সমান ভার যুক্ত করার ফলে উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ হয় 5 মিলিমিটার। দুইটা তারের ক্যাপিটাল এল দেওয়া আছে, দুইটা তারের স্মল এল দেওয়া আছে। পি এবং কিউ দুইটা তারেরই কি দেওয়া আছে ভাইয়া, দেখো দুইটা তারের ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে এবং দুইটা তারের ইয়াং গুণাঙ্ক কিন্তু ডিফারেন্ট। পি এর জন্য হচ্ছে প্রথমটা, কিউ এর জন্য হচ্ছে দ্বিতীয়টা। পি এর জন্য হচ্ছে 1.3, কিউ এর জন্য হচ্ছে 2.1। তাহলে এখন বসে তার দুটা প্রযুক্ত পীড়ন বাইর করো। অনেকেই কনফিউজড হয়ে যাবে, ভাইয়া পীড়নের একদম বেসিক ফর্মুলা কি বলতো, আমার ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, পীড়ন সমান সমান ভাইয়া আমরা জানি পীড়ন বাই বিকৃতি হচ্ছে ইয়াং গুণাঙ্ক। তাহলে পীড়ন সমান সমান লিখতে পারি ইয়াং গুণাঙ্ক ইনটু বিকৃতি। সো পীড়ন হচ্ছে y ইনটু বিকৃতি। এখন বলতো ভাইয়া বিকৃতি আবার কি জিনিস, বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। সো y ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হচ্ছে ভাই আমাদের পীড়ন। এখন বলো এই ডাটা কি আছে, দেওয়া আছে না দেওয়া নাই, 100% দেওয়া আছে। দেখো গ, তাইলে প্রথমে আমরা পি তারের জন্য দেখো ভাইয়া কি করতে পারি, পি তারের জন্য আমরা পীড়ন বাইর করতে পারি। পীড়ন কত হবে ওয়াই পি ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এইখান থেকে ভাইয়া দেখো ওয়াইপি কত, ওয়াইপি হচ্ছে 1.3 ইন্টু 10⁻11 ইন্টু স্মল এল কত ভাইয়া 5 মিলিমিটার, এটা হবে 5 ইন্টু 10⁻³ ক্যাপিটাল এল হচ্ছে 1। সো ক্যালকুলেশন করলে পাবা তুমি ভাইয়া পীড়নটা নিউটন পার মিটার স্কোয়ার। ক্যালকুলেশন করলে পাবা 1.3 ইন্টু 5, এটা হয়ে যাবে 6.5 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে পি তারের পীড়ন। কিউ তারের পীড়ন ভাইয়া সিমিলার ওয়েতে বের করা যাবে, একবারেই করে দেই ওয়াই কিউ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এইখানে ভাইয়া ওয়াই কিউ হবে 2.1 ইন্টু 10⁻11 ইন্টু এল হচ্ছে ভাইয়া 5 মিলিমিটার, 5 ইন্টু 10⁻³ নিচে হবে ক্যাপিটাল এল। এই হয়ে গেল ভাইয়া 1। এখন দেখো ভাইয়া 10 ক্যালকুলেশন করলে আসবে 10.5, কত আসে 10.5 ইন্টু 10⁸, তাই তো? তাহলে এটা লিখবো 1.05 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। সো এই গেল আমাদের পি তার, এই গেল আমাদের কিউ তার। এখন দেখো ভাইয়া যেটা করতে হবে সেটা হচ্ছে ঘ নাম্বার, দুইটা তারেরই পীড়ন বাই করছি। এখন আসো ঘতে বলছে ছাত্র কর্তৃক কিউ তারের পয়সনের অনুপাতের হিসাব ঠিক কিনা বিশ্লেষণ করো। কি বলছে দেখো, ছাত্র হিসাব করে দেখছে কিউ তারের পয়সনের অনুপাত 0.5। কিউ তারটার দোষ কি ছিল, কিউ তারটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ভারযুক্ত করছে কত বলা আছে, এটা দৈর্ঘ্য বৃদ্ধি কত বলা আছে, ইয়াং গুণাঙ্ক কত দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, খুবই ভালো। কিউ তারের দোষ হইলো ভাইয়ার আয়তন অপরিবর্তিত থাকে। আয়তনটা কি থাকে ভাইয়া, অপরিবর্তিত থাকে। আয়তন শুরুতে যা ছিল শেষেও তা থাকে। তাইলে এখন ওর পয়সনের অনুপাত মাপতে হবে। এখন দেখো আয়তন শুরুতে যা শেষেও তা, v1 সমান সমান বলতে পারি v2। এখন ভাইয়া শুরুতে আয়তন কত, শুরুতে আয়তন হচ্ছে ভাইয়া a1 ক্যাপিটাল L1। দেখো শুরুতে এদের
আয়তন কত হইতে পারে ভাইয়া? খেয়াল করে দেখো, শুরুতে আয়তন দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার শুরুতে, এবং শুরুতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 3.1 মিলিমিটার স্কয়ার। সো 3.1 মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিলে আসবে 3.1 ইন্টু 10⁻⁻6 মিটার স্কয়ার। এটার সাথে এল এর মান 1 মিটার গুণ, এটা ক্যালকুলেশন করলে মিটার কিউবে একটা ভ্যালু চলে আসবে 3.1 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। খেয়াল করে দেখো, এটাই কিন্তু ভাইয়া V2 এর সমান, অর্থাৎ তার টানাটানির পরে আয়তন কিন্তু এইটাই থাকবে। এখন আসি ভাইয়া, তার টানাটানিতে কি হয়? খেয়াল করে দেখো, এই মনে করো আমাদের এই হচ্ছে তার, এই হচ্ছে ভাইয়া তার, ঠিক আছে? এই তারের দৈর্ঘ্য কত ভাইয়া? ক্যাপিটাল L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1। যদি তুমি এটা টানাটানি করো কি হবে? এটা দৈর্ঘ্যে লম্বা হবে কিন্তু চিকনও হবে। তাহলে খেয়াল করো, এটা দৈর্ঘ্যে লম্বা হয়েছে না, কিন্তু খেয়াল করে দেখো চিকন হয়েছে। তাহলে দৈর্ঘ্যে কতটুকু লম্বা হয়েছে? ধরে নিলাম এটা স্মল এল পরিমাণ লম্বা হয়েছে, তাহলে নতুন দৈর্ঘ্য কত আসবে? L2 সমান সমান স্মল এল ইন্টু ক্যাপিটাল L1। আর নতুন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিছি ভাইয়া A2। আর বুঝতেই পারতেছো, এ আর এল কে গুণ করলে আয়তন পেয়ে যাবো। যাই হোক, এখন খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের পয়সনের অনুপাত কি বাইর করতে হয়? পয়সনের অনুপাতের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধের পরিবর্তন আদি ব্যাসার্ধ, দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য, এটা বাইর করতে হয়। এখন দেখো ভাইয়া, আদি দৈর্ঘ্য আমরা জানি 1 মিটার, দৈর্ঘ্যের পরিবর্তন আমরা জানি 5 মিলিমিটার, আদি ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। আদি ব্যাসার্ধ, এই যে আদি ক্ষেত্রফল দেওয়া আছে 3.1 মিলিমিটার স্কয়ার, বাট ব্যাসার্ধের পরিবর্তনটা বাইর করতে হলে আমাকে নতুন ব্যাসার্ধ বাইর করতে হবে। এখন ভাই নতুন ব্যাসার্ধ কিভাবে বাইর করবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। সো নতুন ব্যাসার্ধ বা বাইর করতে হলে আমাকে নতুন ক্ষেত্রফলটা বাইর করতে হবে, দ্যাট ইজ এই চিকন তারের ক্ষেত্রফল A2 বাইর করতে হবে। A2 কিভাবে বাইর করবো ভাইয়া? দেখো ভাইয়া, V2 তো আমি জানি, V1 সমান V2, এটা মান বের করে ফেলছি। আবার তারের নতুন দৈর্ঘ্য L2 আমি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। V2 জানি, L2 জানি, তাহলে কিন্তু A2 বের করতে পারবো। L2 কত আসবে ভাইয়া? শুরুতে দৈর্ঘ্য ছিল 1 মিটার, এরপরে 5 মিলিমিটার প্রসারণ ঘটাইছি, তাই নতুন দৈর্ঘ্য আসবে 1.005 মিটার। তাহলে এইটা যদি ভাইয়া L2 নতুন দৈর্ঘ্য হয়, তোমরাই আমাকে বলো তো A2 কত আসবে? দেখো, A2 ইন্টু L2 সমান V2। এইখান থেকে ভাইয়া A2 জানি না, L2 ভাইয়া 1.005 বসায় দিলাম। V2 কত ভাইয়া? V2 হচ্ছে 3.1 ইন্টু 10⁻⁻6 বসায় দিলাম। এইখান থেকে ভাইয়া A2 আমি বের করে ফেলতে পারলাম। A2 কত আসে? 3.1। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, এক্সেপশনাল, মারাত্মক একটা কোয়েশ্চেন। বোর্ড পরীক্ষায় কিন্তু অলরেডি এই কোয়েশ্চেন একবার আসছে 23 সালে, হ্যাঁ, একটু ঘুরায় দিছিল, ওটা প্রমাণ টমান করে করছিল। যাই হোক, এটা আরেকটা কিউট কোয়েশ্চেন। তাহলে এইটা হচ্ছে আমাদের A2 এর ভ্যালু। যদি আমি A2 এর ভ্যালু জানি, এইখান থেকে ভাই আমি যেটা বাইর করতে পারবো সেটা হচ্ছে নতুন ব্যাসার্ধ। নতুন ব্যাসার্ধ ধরলাম আমি R2, ভাই R2 কত আসবে? দেখো, A2 সমান সমান হচ্ছে পাই R2 স্কয়ার, তাই না? তাহলে R2 আসবে হচ্ছে ভাই √A2 বাই পাই। ঠিক আছে, ক্যালকুলেশন করি। পাই দিয়ে ভাগ করে দিলাম, রুট করে দিলাম, ক্যালকুলেশন থেকে আসতেছে ভাইয়া আমরা 9.9088 ইন্টু 10⁻⁻4 মিটার। ঠিক আছে, ওকে। আমি যদি, হ্যাঁ, এটাই হচ্ছে R2। এখন আসো R1 কত ভাইয়া? R1 ছিল ভাইয়া √A1 বাই পাই। এখন দেখো ভাইয়া, √A1 বাই পাই কত? A1 হচ্ছে 3.1 ইন্টু 10⁻⁻6। এইটা আসতেছে ভাইয়া 9.93358 ইন্টু 10⁻⁻4 মিটার। সো দুইটা কিন্তু খুব কাছাকাছি ভ্যালু মনে হচ্ছে তোমাদের কাছে, বাট আমি যদি একটু মিলিমিটারে কনভার্ট করে দেখাই ভাইয়া, মিলিমিটারে কনভার্ট করলে বাম পাশেরটা আসবে 0.99088 মিলিমিটার, আর ডান পাশেরটা কিন্তু আসবে ভাইয়া 0.993358 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা দেখাইতে পারলাম। আদি ব্যাসার্ধ পেয়ে গেছি, শেষ ব্যাসার্ধ পেয়ে গেছি, আদি দৈর্ঘ্য আমরা জানি, শেষ দৈর্ঘ্য আমরা জানি, বা দৈর্ঘ্যের পরিবর্তন জানি। সো ফাইনালি আমরা কিন্তু এখান থেকে নতুন একটা স্লাইড নিয়ে পয়সনের অনুপাতটা বের করতে পারি। সো পয়সনের অনুপাত বের করার জন্য যেটা আমাকে ফার্স্টেই করতে হবে, ডেল্টা আরটা বাইর করতে হবে, দ্যাট ইজ আমাদের R2 মাইনাস R1, বা উল্টাটাও বাইর করতে পারো, যে কোনো একটা তোমরা বাইর করে ফেলো, R2 মাইনাস R1। ঠিক আছে, R2 মাইনাস R1 নিয়ে আমরা করি। তাহলে R2 কত ছিল ভাইয়া? R2 ছিল ভাইয়া এই যে 0.99088 ইন্টু R2 মাইনাস R1। তাহলে R2 মাইনাস R1 করলে ভাইয়া কত থাকতেছে? আমার এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস 2.478 ইন্টু 10⁻⁻6 মিটার। ঠিক আছে, তাইলে এখন
তোমরা জানো দৈর্ঘ্যের পরিবর্তন এখানে ডেল্টা এল ছিল 5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাসের পরিবর্তনটা মিলিমিটারে নিয়ে নাও, এটা হবে -2.478 ইন্টু 10⁻³ মিলিমিটার। তাহলে এখন ভাইয়া ফাইনালি তুমি যেটা করবা, অতএব সিগমা সমান সমান উপরে নিবা হচ্ছে -ডেল্টা r/r, নিচে নিবা ভাইয়া ডেল্টা l/l। এখন এই আর আর এল কি? আর আর এল হচ্ছে ভাইয়া আদি দৈর্ঘ্য আদি ব্যাসার্ধ, মানে এটা হচ্ছে r1 আর এটা হচ্ছে l1। তাইলে দেখো ভাইয়া ডেল্টা r/r1 কত, এইখানে মাথায় রাখবা পয়সনের অনুপাতে কিন্তু তুমি যদি থিওরিটিক্যালি আসো ইটসেলফ আগে একটা মাইনাস আছে, সো এইখানে ডেল্টা আর এর মান আমি মাইনাসে বের করছি, সো এই মাইনাসটার সূত্রের মাইনাসটা কাটাকাটি হয়ে যাবে। সো অনেকে যেটা করে ডেল্টা আরটাকে আমরা পরম মান হিসেবে পজিটিভ বের করলে আমরা সূত্রে আর মাইনাসটা ইউজ করতাম না, সো দিন শেষে পয়সনের অনুপাতটা প্লাসই থাকতো। এই ধরনের পদার্থ যেগুলা দৈর্ঘ্য বাড়লে এগুলা চিকন হয়ে যায়, ক্ষেত্রফল কমে যায়, এগুলার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা পয়সনের অনুপাত পজিটিভ হয়। তাইলে এখন ভাইয়া ডেল্টা আর কত? ডেল্টা আর তো আমরা বের করে রাখছি, চ্যালেঞ্জটা হচ্ছে ভাইয়া r1 কত ছিল? r1টাকে আমরা মিলিমিটারে বাইর করে রাখছিলাম, সেটা হচ্ছে ভাইয়া r1টা ছিল 0.993358 মিলিমিটার, 0.995555 ছিল, 0.993358, 0.993358 এটা ছিল r1। উপরে বসাইছি কাকে ভাইয়া? ডেল্টা আর। ডেল্টা আর কত? ডেল্টা আর হচ্ছে -2.478 ইন্টু 10⁻³ ঠিক আছে। ডেল্টা এল কত ভাইয়া? ডেল্টা এল হচ্ছে ভাইয়া 5 ইন্টু 10⁻³ শুধু এল কত ভাইয়া? শুধু এল ছিল মোস্ট প্রবাবলি ভাইয়া 1 মিটার, আদি দৈর্ঘ্য 1 মিটার, সো এটা হচ্ছে ভাইয়া 1, আর সূত্রে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে বসাই দিলাম। তাহলে এটাই হবে ভাই আমাদের পয়সনের অনুপাত, ঠিক আছে। বেশ বড় একটা রাশি, অলমোস্ট প্রায় 5 বলছিল কোশ্চেনে, তাই না? তাহলে দেখো ক্যালকুলেশন করে দেখবা অলমোস্ট 5 এর কাছাকাছি আসবে, 0.5 আসবে, 0.49896, সো এটাকে তুমি অলমোস্ট 0.5 বলতে পারো। তোমাদেরকে একটা টোটকা বলি, যদি এই ধরনের পদার্থ পাও যেগুলা টানাটানির পরেও আয়তন আনচেঞ্জ থাকে, আয়তন কি থাকে বলো তো? আনচেঞ্জ থাকে, আয়তন পরিবর্তন হয় না, অলওয়েজ যদি এমসিকিউ তো আসে মুখস্থ রাখবা যে এগুলার ক্ষেত্রে ভাইয়া পয়সনের অনুপাত কত বলছিলাম? পয়সনের অনুপাত বলছিলাম 0.5, একদম ঠাটা মুখস্থ, একদম এক্সাক্ট 0.5 হয় না, বাট 0.5 এর খুব কাছাকাছি। ফাইনালি আমরা চলে আসলাম বিখ্যাত অঙ্ক, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, এবং বাতাস আছে এখানে, আনত তল আছে, সবকিছু আছে। সো তোমরা দেখবা 2019 সালে রাজশাহী বা দিনাজপুর বোর্ডে এরকম একটা কমপ্লেক্স প্রবলেম আসছিল, তো এই প্রবলেমটা আমরা একটু সলভ করতে চাই। দেখি কি বলছে শুরুতে। গতে বলছে বাতাস আরম্ভ হওয়ার আগে, সো শুরুতেই বাতাসটাকে কাট করে দেওয়া হয়েছে, বাতাস আরম্ভ হওয়ার আগে লোকটা উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে। সো এইখানে অনেকেই কনফিউশনে ভোগো, ভাই উলম্বের সাথে বলতে কি বোঝানো হচ্ছে? এখানে কোশ্চেনে যেটা করা হয়েছে দেখতেই পাচ্ছ যে কোশ্চেনে লোকটা আছে আমাদের আনত তলে ভাইয়া, লোকটা আনত তলে এই বরাবর গতিশীল অবস্থায় আছে, সো লোকটার যে বেগ বা ভেলোসিটি সেটাকে আমরা নাম দিছি হচ্ছে ভিএম। ভিএম এর ভ্যালু দেওয়া আছে 50 কিলোমিটার/আওয়ার, ভিএমটা কাজ করতেছে তল বরাবর নিচের দিকে, আর আমাদের বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে, সেটা হচ্ছে ভি রেইন, দ্যাট ইজ সেটাও 50 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এখন খেয়াল করো, অনেকেই কোয়েশ্চেন করে ভাই উলম্বের সাথে বলতে কি বোঝানো হচ্ছে। শোনো, এই ধরনের কোয়েশ্চেনে মেজরিটি বইতে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে উলম্বের সাথে কোণ বলতে ওয়াই অক্ষের সাথে কোণ, উলম্বের সাথে কোণ বলতে ওয়াই অক্ষের সাথে কোণ, বা যে খাড়া লম্ব দিকের সাথে কোণ, ঠিক আছে। অনেকেই ভাবে যে ভাইয়া লোকটা তো আনত তলে আছে, তাহলে লোকটার আনত তলের সাথে লম্ব বরাবর ডিরেকশন হচ্ছে এই যে এই ডিরেকশন, সো অনেকেই হচ্ছে এই ডিরেকশনের সাথে দ্যাট ইজ তলের সাথে লম্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা বের করতে চায়, সেটাকেই হচ্ছে উলম্ব হিসেবে কনসিডার করে। বাট ম্যাক্সিমাম বইপত্রে আমাদের এইখানে এই ধরনের প্রশ্নে উলম্বের সাথে বলতে বোঝানো হচ্ছে খাড়া দিকের সাথে কোণ, খাড়া দিকের সাথে কোণ। সো আমরা এই বরাবর বা এই লম্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা ধরবো না, আমরা অলওয়েজ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রকৃত যে খাড়া দিক, কনভেনশনাল যে উলম্ব দিক, সেই উলম্ব দিকের সাথে অ্যাঙ্গেলটা ধরবো। সো আমি লাল কালি দিয়ে এইটাকে ক্রস দিলাম, এটাকে রাইট দিলাম, ঠিক আছে। কনভেনশনাল যেটা যেটা বেশি চলে সেটাই আমরা ইউজ করতেছি। এখন আসো দেখো উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, অঙ্ক তো কিছুই না। কার সাপেক্ষে এখানে ঘটনা ঘটতেছে? মানুষটার সাপেক্ষে, যে কোন দিকে গতিশীল অবস্থায় ছিল, এই আনত তল বরাবর এই দিকে গতিশীল অবস্থায় ছিল। বৃষ্টি পড়তেছে কোন দিকে ভাই? সোজা নিচের দিকে।
তাহলে দেখো ভি রেইন এটা হচ্ছে ভাইয়া 50, মানুষের বেগ ভি এম এটাও হচ্ছে ভাইয়া 50। এখন আমাকে বের করতে হবে মানুষটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত। আপেক্ষিক বেগটার ডিরেকশন যেদিকে হবে সে সেই দিকেই ছাতা ধরবে। তাইলে এইখানে আমাদের রিলেটিভ ভেলোসিটি বাইর করতে হবে কার সাপেক্ষে, কার মানুষের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে বৃষ্টির, দ্যাট ইজ ভি রেইন ভেক্টর মাইনাস এইখানে বের করতে হবে ভিএম ভেক্টর। তাহলে খেয়াল করে দেখো তোমাকে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে, একটা হচ্ছে ভি রেইন আর একটা হচ্ছে মাইনাস ভিএম। তোমরা সবাই জানো এই হচ্ছে গিয়ে ভি রেইন, এই হচ্ছে গিয়ে ভাইয়া প্লাস মাইনাস ভিএম। এখন দেখো ভাইয়া তোমার এখানে ভিএম ভেক্টরটা তুমি দেখাইছো আকাশি কালারের কালি দিয়ে, বাট তোমার লাগবে কোনটা, মাইনাস ভিএম। তাহলে মাইনাস ভিএম ভেক্টরটা ভাইয়া বাইর করো। মাইনাস ভিএম ভেক্টরটা কি হবে ভাইয়া, মাইনাস ভিএম ভেক্টরটা হবে ঠিক এর অপোজিট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভাইয়া মাইনাস ভিএম ভেক্টর। এই মাইনাস ভিএম ভেক্টরের মান কত ভাইয়া, সেটাও কিন্তু 50। সো তোমাকে কার কার লব্ধি করতে হবে ভাইয়া, আকাশি কালারের ভি রেইন ভেক্টর আর কমলা কালারের মাইনাস ভিএম ভেক্টর, এই দুইটার মধ্যে লব্ধি করতে হবে। তাহলে চলো দুইটার ভিতরে আমরা লব্ধি করি। লব্ধি করার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। লব্ধি করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিক সূত্র আমরা অ্যাপ্লাই করি, এই দুইটা ভেক্টরকে নিয়ে আমরা হচ্ছে একটা সামান্তরিক ড্র করি। এই দুইটা ভেক্টরকে নিয়ে আমরা হচ্ছে একটা সামান্তরিক ড্র করি। তাহলে এই যে দেখো একটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে এই সামান্তরিকের যে কর্ণ সেটাই হচ্ছে কি আমাদের লব্ধির ডিরেকশন নির্দেশ করবে। তাহলে কর্ণ যেটা সেটাই হচ্ছে আমাদের ভিরেল বা হচ্ছে গিয়ে কি বলতো দেখি, এটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ, বা এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। সো আমাদের এই আপেক্ষিক বেগটা উলম্বের সাথে কত কোণে আছে সেটা আমাদের বের করতে হবে। সো খেয়াল করে দেখো ওয়াই অক্ষের সাথে বা খাড়া দিকের সাথে এটা যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ধরে নিলাম থিটা। সো আমাদের টার্গেট হচ্ছে থিটাটা বের করা। এখন এই থিটাটা কেমনে বাইর করা যায় ভাইয়া, একটু খেয়াল করো। তোমার এই বাম পাশের আকাশি কালারের ভেক্টরের মান কত, 50, ঠিক আছে। এই কমলা কালারের ভেক্টরের মান কত ভাইয়া, এইটাও 50, ঠিক আছে। তাহলে দুইটা 50-50 মানের ভেক্টরের লব্ধি সেইটা হচ্ছে ভি রেল। আর এই ভি রেলটা আমাদের কোন একটা ভেক্টরের সাথে একটা কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। এই থিটাটা আমাকে বাইর করতে হবে। তাইলে ভাইয়া কিভাবে আমরা বের করতে পারি, তাইলে দেখো আমাদের এই ভেক্টরটা হচ্ছে ভাইয়া ভিএম, আর সরি এই ভেক্টরটা হচ্ছে ভাই আমাদের ভি রেইন, ঠিক আছে। এই ভেক্টরটা হচ্ছে আমাদের ভি রেইন ভাইয়া, আর এই পাশের যে ভেক্টরটা সেটা হচ্ছে আমাদের ভি এম। তাইলে আমরা এই দুইটা ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটা ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করছে। ভেক্টর দুইটার লব্ধি ভিরেল, এই লব্ধিটা ভি রেইন ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে কোনটা উৎপন্ন করছে কার সাথে, ভি রেইন ভেক্টরের সাথে। কে তৈরি করছে, লব্ধি ভেক্টর ভি রেল। কত কোণ তৈরি করছে, থিটা। খেয়াল করো কার সাথে কোণ তৈরি করছে, ভি রেইনের সাথে কোণ তৈরি করছে। তাই তোমরা সবাই জানো সামান্তরিক সূত্র অনুসারে এই ক্ষেত্রে থিটার ফর্মুলা হবে tan ইনভার্স কার সাথে কোণ আছে, যার সাথে কোণ আসে সে সিঙ্গেল বসে। তাহলে দেখো কার সাথে কোণ আছে ভাইয়া, ভি রেইনের সাথে কোণ আছে, বসাই দিলাম সিঙ্গেল একা একা ভি রেইনকে নিচে। আর যার সাথে কোণ নাই, কার সাথে কোণটা নাই, এই মানুষটা আছে একা, মানুষের ভেক্টরটার সাথে কোনো কোণ নাই, দ্যাট ইজ মাইনাস ভিএম ভেক্টরের সাথে কোনো কোণ নাই, ঠিক আছে। সো এইখানে আমরা ডিরেক্টলি যেই ভেক্টরের সাথে কোনো কোণ নাই উপরে লিখি সেইটা সাইন আলফা, আর যেই ভেক্টরের সাথে কোণ নাই নিচে লিখি তার কজ আলফা। তাইলে আমাদের কোন ভেক্টরের সাথে কোণ নাই ভাইয়া, মানুষের বেগের ভেক্টরের সাথে কোণ নাই। তাহলে মানুষের বেগের ভেক্টরের মানটা কত ভাইয়া, 50, ঠিক আছে। আর তার সাইন আলফা। এরপরে আসো আমাদের মানুষের বেগ ভেক্টরের মান কত ভাই, 50, তার কস আলফা। এখন কোটি টাকার কোশ্চেন, আলফা কত, আলফা হচ্ছে এই যে এই কোণটা, আলফা হচ্ছে ভাই এই কোণটা, আলফা হচ্ছে ভাই এই যে এই কোণটা, তাকায় দেখো এই কোণটা, এই যে লম্ব দিকের সাথে এই বরাবর কোণটা। আমরা তো এই যে মানুষের বেগ ভেক্টরটাকে এইভাবে আঁকছি, এটাই হচ্ছে মাইনাস ভিএম। তাহলে খেয়াল করো আমাদের এইখানে 135 ডিগ্রি অ্যাকচুয়ালি কোন কোণটা হবে, এইটা হবে ভাইয়া এই যে এইটা হচ্ছে আমাদের খাড়া দিকের সাথে কোণ, আর এইটা হবে ভাইয়া মানুষের বেগের দিক। তাহলে দেখো এই কোণটা হবে কিন্তু আমাদের ক্যালকুলেশন করে দেখো 135 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া আমাদের আলফার মানটা আমরা কত পাচ্ছি ভাইয়া, এই ক্ষেত্রে কিন্তু আমরা আলফার মানটা পাচ্ছি 135। সো এইখানে আমরা ডিরেক্টলি আলফার মানটা 135 বসায় দিতে পারি। এখন অনেকেরই কনফিউশন থাকতে পারে ভাইয়া আলফার মানটা কেমনে আসলো ভাইয়া, বুঝি নাই। দেখো এই হচ্ছে কি আমাদের এই কোণটা দিয়ে দেওয়া আছে 135, এই কোণটা 135 দেওয়া আছে। আমি কোন দুইটা ভেক্টরের মধ্যে কোণ বাইর করব, এই হচ্ছে আমার ভি রেইন ভেক্টর, আর এই হচ্ছে ভাই আমাদের মাইনাস ভিএম ভেক্টর। তাহলে আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যে কোণ বাইর করতে হবে। এখন আমাকে বলো এই গোলাপি কালারের কোণটা যদি 135 হয়, এই কোণটা কত, সবুজ কালারের কোণটা হবে 45 ডিগ্রি। সবুজ কালারের কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে ভাই, এটাও হবে 45 ডিগ্রি। এইটা যদি 45 ডিগ্রি হয়, খেয়াল করো ভাইয়া এইটা 45 ডিগ্রি হলে এই পুরাটা কত হবে,
এই পুরাটা কিন্তু হবে ভাইয়া 90 প্লাস 45, দ্যাট ইজ এটা হয়ে যাবে ভাইয়া 135 ডিগ্রি। সো যাদের যাদের এইখানে বুঝতে প্রবলেম হয়েছিল মধ্যবর্তী কোণটা কত, তাদের জন্যই কিন্তু ভাইয়া দেখায় দিলাম, ঠিক আছে। সো এটা নিয়ে কিন্তু প্যারা খায় না, অনেকেই হচ্ছে কি এটা নিয়ে প্যারা খায়, ঠিক আছে, ঝামেলার কোনোই কারণ নাই। তাহলে এটা বসায় দিবা ভাইয়া 135, তাহলে বসায় দিলে যা আসবে আনসার তাই। দেখি কত আসে, দেখি কত আসে, ঠিক আছে। tan ইনভার্স উপরে আসছে 50 সাইন আলফা, আলফার মান হচ্ছে 135, বসায় দিলে তুমি পাবো হচ্ছে উপরে 25√2, আর নিচে ভি রেইন হচ্ছে 50, আর নিচে পাবো হচ্ছে -25√2। এবার এটাকে ক্যালকুলেশন করলে ভাই আমি পাচ্ছি 67.5 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু ভাই আমাদের উলম্বের সাথে কোণ, দ্যাট ইজ থিটা, ঠিক আছে। সো এটা আমরা দেখে ফেললাম। এখন আসো ভাইয়া গত আমরা দেখলাম, এখন আসো ঘ। বাতাস আরম্ভ হওয়ার পর লোকটি বৃষ্টি খারাপভাবে পড়তে দেখে, তবে বাতাসের বেগের মান নির্ণয় করো। বলতেছে যে কিছুক্ষণ পর ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে বাতাস বইতে থাকে। সো এখন বাতাস কাজ করতেছে, তো এখন আমাদেরকে কি বাইর করতে হবে ভাইয়া, বাতাসের মানটা বাইর করতে হবে। সো বাতাস কাজ করতেছে কোন দিকে, ঢাল বরাবর উপর থেকে নিচে। তো আমরা ঢালটা আঁকি, এই হচ্ছে সেই ঢাল, ঠিক আছে। সো আমাদের মানুষটা কোন দিকে যাচ্ছিল, আমরা দেখছিলাম মানুষটা যাচ্ছিল হচ্ছে ভাইয়া এই ডিরেকশনে। সো এটা ছিল মানুষের বেগ vm। এখন বৃষ্টি পড়তেছে কোন দিকে, খাড়া নিচের দিকে, দ্যাট ইজ এটা হচ্ছে ভাই আমাদের ভি রেইন। এখন ভাইয়া বাতাস কাজ করতেছে কোন দিকে, ঢালু বরাবর উপর থেকে নিচে। সো বাতাস কাজ করতেছে কিন্তু এই বরাবর, এই সবুজ কালারের ভেক্টরটাকে আমরা ধরলাম ভি এয়ার। এয়ার মান হচ্ছে বাতাসের বেগের ভেক্টর, ঠিক আছে। এখন আসো এই তিনটার লব্ধি কোন দিকে, আমাকে বলছে যে পথচারী বা ব্যক্তি খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখতেছে, তার মানে তার সাপেক্ষে আপেক্ষিক বেগ, তার সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটা কাজ করছে কোন দিকে, খাড়া নিচের দিকে। তাহলে আপেক্ষিক বেগের ডিরেকশন কোন দিকে ভাই, খাড়া নিচের দিকে। তাহলে আপেক্ষিক বেগের ডিরেকশনটাকে আমি দেখাই হচ্ছে ভাইয়া এইভাবে, আপেক্ষিক বেগের ডিরেকশনটাকে আমি এইভাবে দেখাই, তিনটা তীর দিয়ে দেখাই। তিনটা তীর দিয়ে দেখানোর অর্থ হচ্ছে এটা অ্যাকচুয়ালি লব্ধি। কার কার লব্ধি ভাইয়া, এই আপেক্ষিক বেগটা তিনটা ভেক্টরের লব্ধি। প্রথমেই থাকবে ভাইয়া কার বেগ, বৃষ্টির বেগ। এখানে কি বাতাস আছে, তাহলে অবশ্যই এখানে বৃষ্টি প্লাস বাতাস দুইটারই বেগ অ্যাড করতে হবে, অর্থাৎ এটাকে আমরা বলি বাতাস মিশ্রিত বৃষ্টি। বাতাসের বেগ বৃষ্টির বেগ অ্যাড করতে হবে, ঠিক আছে। বাতাসের বেগ এখানে বৃষ্টির বেগটাকে প্রভাবিত করতেছে, ওকে। তাহলে বাতাসের বেগ প্লাস বৃষ্টির বেগ, এখানে কার সাপেক্ষে ঘটনা ঘটতেছে, মানুষের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আমরা বেগ বাইর করি তাকে বিয়োগ করি, সো তার বেগটা বিয়োগ -vm। তাহলে এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের ভি আর এ এল, রেল। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই তিনটা ভেক্টরের আগে তীর দিয়ে আঁকতে হবে, সুন্দর মতো আঁকাইতে হবে, এবং বুঝতে হবে এই তিনটা ভেক্টরের লব্ধি আমাদের কোন অক্ষ বরাবর কাজ করতেছে। তিনটা ভেক্টরের লব্ধি ভি রেল, এটা আমাদের কমপ্লিটলি কিন্তু তুমি যদি তাকায় দেখো ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে। খেয়াল করে দেখো পারপেন্ডিকুলারলি ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ভি রেল এটা কাজ করে কোন এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর কাজ করে। যেহেতু এই আপেক্ষিক বেগ বা লব্ধি বেগটা সম্পূর্ণরূপে ওয়াই এক্সিস বরাবর কাজ করে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই আপেক্ষিক বেগের এক্স উপাংশ কত ভাইয়া, এই লব্ধি বেগ বা আপেক্ষিক বেগের এক্স উপাংশ কত ভাইয়া, 0। এখন তোমরা তো জানো যে লব্ধি বেগের এক্স উপাংশ এইটা হয়, এই তিনটা বেগ মিলেইতে লব্ধি বেগটা হয়েছে। সো লব্ধি বেগের এক্স উপাংশ হবে এই তিনটা বেগের এক্স উপাংশের যোগফলের সমান। তাহলে এই তিনটা ভেক্টরের এক্স উপাংশের যোগফলের সমান হবে লব্ধি ভেক্টরের এক্স উপাংশ, আর সেটা হচ্ছে 0। সো আমরা বলতে পারি এই তিনটা ভেক্টরের, থ্রি ভেক্টরের এক্স উপাংশের যোগফল সেটা কত আসবে ভাইয়া, লব্ধির এক্স উপাংশের সমান, দ্যাট ইজ 0। তাহলে এটা 0 হবে। এখন আসো ভাইয়া কি বলছে দেখো, কোন তিনটা ভেক্টর লাগবে, ভি রেইন, ভি আর আর ভিএম। এখন আমরা এই তিনটা ভেক্টরকে সাইজ করি, তিনটা ভেক্টরকে আমরা সাইজ করব। প্রথমে আসো -vm তোমার লাগবে, ভিএম কিন্তু লাগবে না। ভিএম ভেক্টরটা কোন দিকে কাজ করে বলো তো, ভিএম ভেক্টরটা কাজ করতেছিল বাম দিকে, তাহলে -vm কাজ করবে কিন্তু ডান দিকে, এই বরাবর। সো আমার তিনটা ভেক্টরকে আমি একসাথে এক সাইজে প্লট করব। এ আমার একটা ভেক্টর -vm, এ আমার একটা ভেক্টর ভি আর এ আমার একটা ভেক্টর ভি রেইন। তাইলে চলো এই তিনটাকে একসাথে সাইজ করি, তিনটাকে একসাথে সাইজ করলে কি আসে। সো এইটা হচ্ছে কি আমাদের অনুভূমিক তল, এটা হচ্ছে ভাই আমাদের আনত তল। তাইলে আমরা এইখানে তিনটা ভেক্টর নেই, এই হচ্ছে আমার একটা ভেক্টর -vm,
যেটার মান হচ্ছে গিয়ে ভাইয়া 50। এখন এটা কত কোণে আছে বুঝতে হবে। এটা খেয়াল করে দেখো, আমাদের এই কোণটা ছিল ভাইয়া 135 ডিগ্রি। তাহলে এটা যদি 135 ডিগ্রি হয়, চোখ বুঝে ভাই আমরা বলতে পারি, আমাদের এই কোণটা কত হবে? এই কোণটা হবে ভাইয়া 45 ডিগ্রি। সো খেয়াল করে দেখো, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে আমাদের ভিএম ভেক্টরটা, মাইনাস ভিএম ভেক্টরটা 45 ডিগ্রি কোণে আছে। এখন খেয়াল করো ভাইয়া, আমাদের আরেকটা ভেক্টর কোনটা? আরেকটা ভেক্টর হচ্ছে ভাইয়া ভি এআর। তাহলে ভি এআর ভেক্টরটা কাজ করতেছে এই বরাবর, ভি এআর। সো খেয়াল করো ভাইয়া, ভি এআর আর ভি এম একটা কিন্তু আরেকটার অপোজিট ডিরেকশনে কাজ করতেছে বা উল্টা দিকে কাজ করতেছে, একটা আরেকটার উল্টা দিকে কাজ করতেছে বা অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে ভি এআর এই ভেক্টরটা আমাদের কত কোণে আছে একটু খেয়াল করো। ভি এআর এই ভেক্টরটা আমাদের পজিটিভ এক্স অক্ষের সাথে এই কোণে আছে, সাদা কালারে কোণটায় সে আছে। এখন এই কোণটা কত কে বলতে পারবা? দেখো, আমরা কিন্তু এই কোণটা বের করতে পারি। এই সবুজ কালারে এই কোণটা হচ্ছে 135 দেওয়া আছে। সো তুমি যদি 360 থেকে 135 কে বাদ দাও, তুমি সাদা কালারের কোণটা পাবা। 360 মাইনাস 135 ক্যালকুলেট করলে পাও ভাইয়া তুমি 225। সো এই কোণটা হচ্ছে ভাইয়া 225 ডিগ্রি। আর আমাদের সবচাইতে নিষ্পাপ ভেক্টর ভি রেইন, সেটা কাজ করতেছে সোজা লম্ব দিকে। এখন ভি রেইনের জন্য কেউ যদি অ্যাঙ্গেল বাইর করতে চাও ভাইয়া, দেখেই বোঝা যাচ্ছে এক্স অক্ষের সাথে সে কত কোণে আছে। এক্স অক্ষের সাথে সে কত কোণে আছে, হ্যাঁ, এক্স অক্ষের সাথে ভাইয়া সে এই যে এই কোণে আছে। তাহলে কমলা কালারের কোণটা কত হবে ভাইয়া? এটা হবে ভাইয়া 270। এখন ভাই এই কোণগুলা বের করার উদ্দেশ্য কি? আমাদের টার্গেট হচ্ছে এই তিনটা ভেক্টরের এক্স উপাংশ আমরা বাইর করব, তিনটা ভেক্টরের এক্স উপাংশ বাইর করব। প্রথমে আসো ভাইয়া, রেইন ভেক্টরের এক্স উপাংশ কত? আমরা জানি যে কোনো একটা ভেক্টরের এক্স উপাংশ হয় যে কোনো একটা ভেক্টরের এক্স উপাংশ হয় ভেক্টরের মান ইনটু কজ আলফা, যেখানে আলফা হচ্ছে ওই ভেক্টরের সাথে পজিটিভ এক্স অক্ষের উৎপন্ন কোণ। তাহলে খেয়াল করে দেখো, ভি রেইন এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা পজিটিভ এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 270 ডিগ্রি। তাহলে এইখানে প্রথমে আমি বসাইলাম ভি রেইন কজ 270 ডিগ্রি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বৃষ্টির বেগের উপাংশ, ঠিক আছে। এরপরে আমরা বের করব আমাদের মাইনাস ভিএম ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। দেখো, মাইনাস ভিএম ভেক্টরের মানটা হচ্ছে 50 আর এটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি 50 cos 45 ডিগ্রি। আবার দেখো ভি এআর এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা মান আমি বের করব জানি না, মান আমি ধরলাম ভি এআর। আর এই ভেক্টরটা ভাইয়া খেয়াল করে দেখো, আমাদের কোন অক্ষ বরাবর আছে? যে অক্ষ বরাবরই থাকুক, এটা আমাদের এক্স অক্ষের সাথে 225 ডিগ্রি কোণে আছে। সো এটার এক্স অক্ষ বরাবর উপাংশ হবে cos 225 ডিগ্রি। এখন আমাকে বললাম আমরা তিনটা ভেক্টরের এক্স উপাংশ পেয়ে গেছি, এই তিনটা এক্স উপাংশের যোগফল হবে ভাইয়া 0 0। এখন দেখো ভাইয়া, ভি রেইন cos 270 ডিগ্রি, cos 270 এর মান কত? 0। 50 cos 45, 50 cos 45 করলে আসবে 50 ইনটু √2 প্লাস ভি এআর লিখলাম। cos 225 ডিগ্রির মান কত ভাইয়া? তুমিই বলো। cos 225 ডিগ্রির মান কিনতে হবে ভাইয়া -1/√2 সমান সমান 0। তাহলে এইখান থেকে কিন্তু ভাইয়া তুমি পেয়ে যাচ্ছ ভি আর এর মান হচ্ছে ভাইয়া 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। সো এটাই কিন্তু ভাই আমাদের আনসার। সো দেখো, খুব সুন্দর একটা জিনিস, আস্তে ধীরে চিন্তা করলে তোমরা এমনিই পারবা, হ্যাঁ। ওকে, তাহলে আমরা হচ্ছে কি একটু ডিটেইলসেই সলভ গুলা দেখাইলাম তোমাদের জন্য। সো এই ছিল মোটামুটি সিকিউ। তোমরা বুঝে গেছো যে যেই সিকিউ গুলা ভাইয়া সলভ করাইছি, এই সিকিউ এমসিকিউ এর মাধ্যমে তোমার অ্যাকচুয়ালি তিনটা চ্যাপ্টার আবার রিভাইজ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে। ইচ এন্ড এভরি টপিক আমরা কভার করছি। আর বাকি রইলো কি? জ্ঞান অনুধাবন। চলো দেখি। আয়ত একক ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, বাষ্পচাপ বিসদৃশ ভেক্টর, বিকৃতি ভেক্টর ক্ষেত্র, স্থিতিস্থাপক ক্লান্তি, শিশিরাঙ্ক, এই ধরনের যে জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো সচরাচর পরীক্ষায় প্রায় আসে। সতর্ক থাকবো হচ্ছে কি ওয়ার্ডগুলো তোমরা মেনটেন করার ট্রাই করবা জ্ঞানমূলকের ক্ষেত্রে। কি ওয়ার্ডগুলো লিখতে হবে, এমন না যে হুবহু বইয়ের মতো লিখতে হবে, না। তুমি ধরো, আমি একটা সহজ হিসাব বলি, যেমন বিপ্রতীপ ভেক্টরের বৈশিষ্ট্য কি? এরা সমান্তরাল হয় এবং মান একটার একটা গুণাত্মক বিপরীত হয়। এখন তুমি যদি গুণাত্মক বিপরীত এই কথাটা না লেখো, কিওয়ার্ডটা না লেখো, নাম্বার দিবে না। সো জ্ঞানমূলকের ক্ষেত্রে ভাই এই জিনিসগুলো একটু কি করার চেষ্টা করতে হবে, সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এখন ভাই অনুধাবন, যেমন ধরো নৌকার গুণ টানার সময় গুণ যত লম্বা হয় নৌকা তত দ্রুত চলে কেন? তো খেয়াল করো, এইটার কোশ্চেনে আমরা আনসারটা এইভাবে দেই। দেখো কিভাবে দেওয়া যায়। মনে করো এই হচ্ছে গিয়ে ভাই আমাদের নৌকা, ঠিক আছে। সো একটা গুণ মানে কি? গুণ মানে একটা রশি। দেখা যায় নদীতে, এটা হচ্ছে নদীর একটা পার। সো এখানে থাকে হচ্ছে একজন মাঝি, এখানে থাকে হচ্ছে আরেকজন মাঝি। মনে করো তোমার দুইজন মাঝি আছে, দুইজন মাঝি দুইটা রশি দিয়ে নৌকাটাকে টানতেছে।
তাহলে একজন মাঝি সে হচ্ছে এই রশিটা দিয়ে টানতেছে, আরেকজন মাঝি সে হচ্ছে এই রশিটা দিয়ে টানতেছে। সো একটা রশি কিভাবে রশি দিয়ে আমরা নৌকাটাকে সামনের দিকে গতিশীল করি, আমরা যে কোনো একটা রশি দিয়ে চিন্তা করি। প্রথম রশিতে টান ধরো T1, তাহলে এই T1 রশিটা যে টান, সেই টানটা এই আমাদের নৌকাটাকে সামনের দিকে কি করে, সঞ্চালিত করে। T1 টানের একটা উপাংশ নৌকাটাকে সামনের দিকে গতিশীল করে। ঠিক একইভাবে তুমি যদি T2 রশিটা নিয়ে চিন্তা করো, এই T2 রশিটা টান দিচ্ছে এই দিকে, তার একটা উপাংশ নৌকাটাকে সামনের দিকে বা ডান দিকে গতিশীল করবে। এখন কথা হলো এই গতিশীল করার ক্ষেত্রে কোন উপাংশটা বেশি ভূমিকা রাখে। তুমি যদি খেয়াল করে দেখো, আমি মনে মনে চিন্তা করে এইভাবে দেখো যে আমরা জানি বা দেখে বুঝতে পারার কথা, ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সুতার টানটা হচ্ছে বা গুণের টানটা হচ্ছে টি। সো সামনের দিকে গতিশীল করতেছে কোন উপাংশটা, টি কস থিটা। তাহলে টি কস থিটার মান যত বেশি হবে নৌকাটা তত বেশি গতিপ্রাপ্ত হবে। এখন আমাকে বলো কস থিটা কখন বেশি হবে? কস থিটার মান তখনই বেশি হবে যখন থিটাটা কম হবে। তাহলে আমরা বুঝলাম গুণ দিয়ে নৌকাটাকে জোরে গতিশীল করতে কস থিটার মান বাড়াইতে হবে। কস থিটার মান বাড়াইতে হইলে থিটাটাকে কি করতে হবে, কমাইতে হবে। তো থিটা কি করতে হবে বা কমাইতে হবে। তাইলে আমাদের দ্বিতীয় যেই রশিটা আছে সেই রশিটার থিটা দেখো আমরা এঁকে দিছি, এটাকে আমরা থিটা 2 ধরলাম। এবার আসো প্রথম রশি, প্রথম রশির জন্য যে থিটাটা সেটাকে আমরা ধরলাম থিটা 1। এখানে তুমি দেখতে পাচ্ছ যে থিটা 1 অবভিয়াসলি আমাদের থিটা 2 এর চাইতে বড়। সো এইখানে কস থিটা 1 এটা হয়ে যাবে কস থিটা 2 এর চাইতে ছোট। তার মানে আমরা বলতে চাচ্ছি টি কস থিটা 1 এটা হবে টি কস থিটা 2 এর চাইতে ছোট। তাহলে টি কস থিটা 1 এটা হচ্ছে প্রথম রশির টান, প্রথম রশির জন্য উপাংশ যা সামনের দিকে নৌকাকে গতিশীল করে। টি কস থিটা এটা হচ্ছে দ্বিতীয় রশির জন্য উপাংশ যা নৌকাকে সামনের দিকে গতিশীল করে। এখন আমাকে বলো তো কার টানের উপাংশটা বেশি হচ্ছে? দ্বিতীয় রশির টানের উপাংশটা বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে খেয়াল করে দেখো, কারণ দ্বিতীয় রশির জন্য আমাদের থিটা 2টা কি হচ্ছে, কম। এখন খেয়াল করো দ্বিতীয় রশিটার জন্য থিটা 2 কেন কম হচ্ছে, কারণ দ্বিতীয় রশিটা অপেক্ষাকৃত লম্বা। তুমি যদি এর চাইতে আরেকটা লম্বা রশি ইউজ করতা, সাপোজ 3 নাম্বার আরেকটা রশি তুমি ইউজ করলে, এটা হচ্ছে আমাদের তৃতীয় রশি। সো তৃতীয় রশিটা দেখো আরো লম্বা, এবং লম্বা হওয়ার কারণে যে ঘটনাটা ঘটে এটা এক্স অক্ষের সাথে একটা ছোট কোণ তৈরি করে। তুমি খেয়াল করে দেখো 3 নাম্বার যে রশিটা সেটা এক্স অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করছে, এই যে এই থিটা 3 কোণ উৎপন্ন করছে। সো থিটা 3 কোণটা কিন্তু সবচাইতে ছোট, কিন্তু এটার কস থিটা 3 এর মান কিন্তু হবে সবচাইতে বড়। সো উপাংশটা কিন্তু সামনের দিকে এই বড় রশির জন্য বা ছোট কোণে আনত রশি বা গুণের জন্য বেশি হয়ে যাবে। এই কারণে বলা হয় গুণ যত লম্বা হবে থিটার মানটা তত ছোট হবে, কস থিটা তত বেশি হবে, নৌকাকে সামনের দিকে গতিশীল করার উপাংশটা তত বেশি হবে। এই কারণে গুণ টানার ক্ষেত্রে গুণ লম্বা হলে নৌকা দ্রুত চলে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল। দুইটা ভেক্টরে ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চল না, সবাই জানি a ক্রস b সমান সমান মাইনাস b ক্রস a। তাহলে এখানে কিন্তু বিনিময় বিধি মানলো না, তো ঝামেলা পাকায় দিছে কি একটা মাইনাস। স্বাভাবিক চাপ বলতে কি বুঝো, সবাই জানো স্বাভাবিক চাপ। ঠিক আছে, আমাদের এখানে ডেফিনেশনটা একটু সাবধানে দিবা। a ক্রস b সমান সমান a ডট b হতে পারে কি, হইতেই পারে a ক্রস b মানে ab sin থিটা, আর a ডট b মানে হচ্ছে ab cos থিটা। আমরা দেখছিলাম যে থিটার মান এমসিকিউতে করছি, থিটার মান যখন π/4 তখন এই ঘটনা ঘটে যায়। ইস্পাতের ইয়াং গুণাঙ্ক, প্রথমে ইয়াং গুণাঙ্কের ডেফিনেশন দিবা, এরপরে বলতে হবে তোমাকে ইয়াং গুণাঙ্কের ডেফিনেশন যেইভাবে দিচ্ছ সেখান থেকে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, সলিনয়েডাল ভেক্টর, ওই যে ডাইভারজেন্স শূন্য হলো সলিনয়েডাল। অসহপীড়ন, অসহপীড়ন মানে হচ্ছে একক ক্ষেত্রফলে সর্বোচ্চ যে বল সহ্য করতে পারে। তাহলে একক ক্ষেত্রফলে এখানে এতটুকু বল হচ্ছে কি আমাদের তারটা সহ্য করতে পারে। আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যাওয়া মানে হচ্ছে শিশিরাঙ্ক পড়া শুরু করে। সো আপেক্ষিক আর্দ্রতা 100% হওয়া মানে ওই স্থানের তাপমাত্রাটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা সমান হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো এই ছিল মোটামুটি আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেন গুলা। সো আমাদের আজকের ক্লাসের এইখানেই সমাপ্তি। তো আজকের ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা যে তোমার অ্যাকচুয়ালি যেটা বারবার বলতেছি ভাইয়া, মানে বলতে গেলে 3টা চ্যাপ্টারই আবার রিভিশন হয়ে গেছে, মনে হচ্ছে যে 3টা চ্যাপ্টারের পড়া আবার কমপ্লিট হয়ে গেছে, এরকম ব্যাপার। তো এই সলভ ক্লাসগুলো হচ্ছে তোমরা রেগুলার ফলো করা ট্রাই করবা, আর বেশি বেশি পরীক্ষা দিবা। দেখো আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের সময় যারা উদ্ভাসের মডেল টেস্টে রেগুলার পরীক্ষা দিছিল এবং ভালো করছিল, আমার নিজ চোখে দেখা, আলটিমেটলি তারা সব জায়গায় ভালো করে। কারণ এখান প্রেসারে একটা প্রেসার থাকলে বা পরীক্ষা রেগুলার দিলে অটোমেটিক্যালি ভুলগুলো শুধরায় আসে, বুঝছো? সো ভুল যখনই তুমি শুধরাইতে পারবা তখনই কিন্তু তুমি ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, সো এই সময়টা হচ্ছে তোমাদের ভুল শুধরানোর থেকে শিখার সময়। এখন থেকে শিখো, পরবর্তীতে তোমরা ফ্লারিশ করতে পারবা। সো সবার জন্য শুভকামনা থাকলো। সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক ফর দ্য আপকামিং ফিউচার। ওকে, আল্লাহ হাফেজ।